আহ, আমাদের ফার্স্ট ক্লাসের মধ্যে থেকে আর একটু আমাকে 1.5 hour হলে বলেন। হ্যাঁ, লাস্ট ক্লাসটা আমরা উই অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ মানে 3 hour class without any break. So this time we'll make sure যে at half point 1 hour 30 minutes we'll take a break for 15 to 20 minutes. সো আমরা এর আগের কথা বলেছিলাম যে যাদের সাপ্লাই চেইনের কোর্সেস করা আছে, যেরকম আপনার কিবরিয়ারের লাস্ট টার্মে করেছেন, গোমস এবার করছেন। সো সাপ্লাই চেইনটা যদি একটু দেখা আর চেষ্টা করি, সাপ্লাই চেইন মূলত পার্টটা হচ্ছে যে সেই একটা কাস্টমারের অর্ডারটাকে ঘিরেই হচ্ছে সমস্ত কথাবার্তা শুরু হয়। দ্যাট মিনস কাস্টমার কি আপনি রিপ্রেজেন্ট করে, তার একটা ডিমান্ড, সে চায় হচ্ছে যে সে ইট ক্যান বি এ বার্গার, ইট ক্যান বি এনিথিং। কাস্টমার সেই প্রোডাক্টের ডিমান্ডটা আপনার কাছে এক্সিবিট করে বা আপনাকে দেয়, এবং আপনি কি করছেন সেই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য আপনি যতগুলো পার্টিকে, যতগুলো অর্গানাইজেশন, যতগুলো কোম্পানি অর ইন্ডিভিজুয়াল তাদের কাছে পৌঁছাতে হচ্ছে, বিকজ তাদের ছাড়া সেই কাস্টমারের সেই অর্ডারটাকে আপনি মিট করতে পারছেন না, ফুলফিল করতে পারছেন না। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষের সাথে বা অর্গানাইজেশনের সাথে আপনার এর অ্যাপ্রোচ করতে হয়। আমরা এর আগের দিন ক্লাসে এক্সাম্পলটা ওটা দেখেছিলাম যে সাপ্লাই চেইনকে বোঝাতে গিয়ে উই টকড অ্যাবাউট আপনার কাজী ফার্মের বার্গারের। সো সেই জায়গাতে দেখা গিয়েছে যে কাজী ফার্মের একজন কাস্টমার যে when someone actually exhibited that I need a burger, french fries এবং একটা chilled coke, so that was the order of the customer, that means the demand. এই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য কাজী ফার্ম তো সুন্দর করে আপনার সামনে সার্ভ করে দিয়ে গেল, বাট ব্যাক এন্ডের যে স্টোরিটা কাজী ফার্মের জন্য ছিল, দ্যাট উই নিড টু নো, বিকজ দ্যাট টক্স অ্যাবাউট দ্য সাপ্লাই চেইন, এন্টার এন্ড টু এন্ড সাপ্লাই চেইনের কথা বলছে। এখন সেখানের মধ্যে কি হচ্ছে, তার তার জন্য বার্গারের জন্য দরকার ছিল প্যাটি, সেটা হয়তো সে নিজে বানায় বিকজ তার চিকেনের ওয়ান অফ দ্য লার্জেস্ট পোলট্রি ফার্ম আছে। বার্গারের জন্য বান দরকার, সেটা হয়তো তার কাছে নাই। আমরা অলওয়েজ একটা কথা বলে রাখি, দেখবেন যে আউটসোর্সিং এর কথা আসে, যে কতটুক কাজ আমি নিজে করব, কতটুক কাজ আমি বাইরে ছেড়ে দিব। এই কতটুক নিজে করবেন, কতটুক বাইরে ছেড়ে দিবেন, এইটার জন্য অলওয়েজ একটা ওরা পলিসি ফলো করে। সেই পলিসির মধ্যে থেকে বলে যে যেইগুলো আপনার একেবারে কোর কম্পিটেন্স, সেই জিনিসগুলোকে কখনো আউটসোর্স করতে হয় না, সেটা আপনার নিজের মধ্যে থেকে, ওই যে দেখা আছে না কেএফসির আপনার সিক্রেট রেসিপি কাইন্ড অফ স্টাফ, এই কোর কম্পিটেন্স যেগুলোকে, যেটা ইউনিক, দ্যাট অ্যাকচুয়ালি মেক্স ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স, ইউ নেভার হ্যাভ টু আউটসোর্স দ্যাম। এটা আসলে করতে হয় না, এবং এটা করতে হয় না বলেই কেএফসির মতো অনেক অনেক কোম্পানিগুলো টিকে আছে ভালো মতো ভাবে। অন দ্য আদার হ্যান্ড, নাইকির কথা চিন্তা করে দেখেন, অ্যাপলের কথা চিন্তা করে দেখেন, সবই তাদের কন্ট্রাক্টেড থার্ড পার্টি বা সাপ্লায়ার যারা যারা আছেন তাদের কাছ থেকে করায়। এই জন্য নাইকিতে দেখবেন আপনার, থাইল্যান্ডের কথা বলেন, যেখানে সেম নাইকির একেবারে হুবহু, একেবারে মানে ধরতেও পারবো না আমরা, আপনার রেপ্লিকা আছে। আইফোনের দেখবেন, বিকজ আইফোন দে ডু নট ম্যানুফ্যাকচার এনিথিং, তাদের মধ্যে থেকে শুধুই মাত্র তারা আপনাকে সেই প্রোডাক্টের ডিজাইন অ্যান্ড স্পেসিফিকেশন দেয়, রেস্ট অফ দ্য থিং, অল অফ দ্য ওয়ার্কস আর ডান বাই দেয়ার সাবকন্ট্রাক্টেড যেগুলোকে সাপ্লায়ার্স আছে। সো কোর কম্পিটেন্সটাকে কখনোই থার্ড পার্টির কাছে দিয়ে দিতে হয় না। দেওয়ার কারণেই নাইকির জুতা কথা বলে দেখবেন, অ্যাপেলের আইফোনের কথা বলে দেখবেন, এইগুলোর মধ্যে থেকে তারা মানে হাজার হাজার মানে কাউন্টারফিট, ছোট ছোট বড় বিভিন্ন গ্রেডের সব তৈরি হয়ে হয়ে গিয়েছে। সো আমরা যেটাকে বলার চেষ্টা করছিলাম যে কোম্পানির সেই সাপ্লাই চেনের মধ্যে থেকে যে কোনো একটা অর্ডারকে তারা মিট করার জন্য তাদের যেই সকল কোম্পানির কাছে অ্যাপ্রোচ করতে হয়, এখানে তাদের চিকেন ছিল, তাদের বার্গার্স এর জন্য বান তারা অন্য কারো কাছে দিয়ে গিয়েছিল। কেচাপের কথা যদি বলেন, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ এর কথা বলছেন, এইসব জিনিসগুলোর জন্য বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তাদের একটা এগ্রিমেন্ট অথবা টাই আপ করতে হয়েছে। এই সব জিনিসগুলো করার মাধ্যমেই কাস্টমারের কাছে ওই যে ডান পাশে যেটাকে দেখতে পাচ্ছেন, যে ফ্রেঞ্চ ফ্রাইজ হ্যান ত্যান, সেইটাকেই তারা সার্ভ করতে পেরেছিল। সো সাপ্লাই চেইন মূলত হয় যে একটা কাস্টমারের অর্ডারটাকে ফুলফিল করার জন্য আমার যেই সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, হুয়েভার তাদের কাছে অ্যাপ্রোচ করতে হয়, তাদেরকে আমার দলে টানতে হয়, সো দ্যাট এট দ্য এন্ড অফ দ্য ডে এই কাস্টমারের যে রিকোয়ারমেন্টটা সেটাকে আমরা ফুলফিল করতে পারছি। সো এই এর করতে গিয়ে অনেক সময় যে সকল অর্গানাইজেশন আছে যারা ডাইরেক্টলি এই সব কিছুর মধ্যে থেকে যে প্রোডাক্টটা আমি হাতে পাচ্ছি সেটার মধ্যে থেকে ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে ইনভলভ থাকে, অনেকে আবার থাকে না।
যেরকম একটা সেকেন্ড, এটা কি আমার কেটে গেল নাকি? স্যার কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় বাটন প্রেস করে স্ক্রিনটা মনে হয় চলে গিয়েছে, দাঁড়ান তো, আমার একটা বাটন প্রেস হয়ে গিয়েছিল। 1 সেকেন্ড, সরি। স্ক্রিনটা কি আবার শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, বিকজ আমার একটা প্রেস করে। সো যেটার কথা বলছিলাম, সো অনেক সময় দেখা যাচ্ছে যে 1 সেকেন্ড, একটু কালার, হ্যাঁ। তো ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করে দেখেন, আপনার ফ্যাক্টরিটা হচ্ছে সেই সিরাজগঞ্জে বা পঞ্চগড়ে, সেইখান থেকে সেই চিকেনের পেটিগুলোকে বলছেন, সেগুলোকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে। আবার আপনি ওয়্যারহাউস থেকে আনছেন কোকগুলোকে, আপনার বা বানগুলোকে, টমেটো ক্যাচআপগুলোকে বিভিন্ন তাদের ওয়্যারহাউস অথবা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আনছেন। সো তারাও তো আপনার এই সাপ্লাই চেইনের পার্ট, বিকজ উইদাউট দেম সেটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কখনোই ট্রান্সপোর্ট করা পসিবল ছিল না। সো আপনি ডাইরেক্টলি যারা প্রোডাকশনের মধ্যে ইনভলভ বা আছে, যেমন বার্গারের কথা বলছেন, বার্গারের মধ্যে বানের কথা বলছেন, তারা যেরকম আছে, আবার ইনডাইরেক্টলি যেরকম যারা ট্রান্সপোর্টেশনের কথা বলছেন, যারা এলজির কথা চিন্তা করে দেখেন, তাদের রিফ্রিজারেশন যা আছে। সো এলজির ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে তারা আপনি প্রোডাক্টটাকে আপনার টেম্পারেচার মেনটেন করে প্রোডাক্টের কোয়ালিটিটাকে এনশিওর করতে হেল্প করছে। সো অল অফ দেম উইল বিকাম এ পার্ট অফ দ্য সাপ্লাই চেইন। সো এই সাপ্লাই চেইনটাকে দেখতে গিয়েই অনেক সময় আমরা দেখব যে আমাদের যে কোর্সটা আমরা আজকে পড়ছি, এটা আমরা লাস্ট দিনে ডিসকাস করেছিলাম, একটু জাম্প করে চলে যাব, যে তার মধ্যে থেকে আমরা অনেক সময় দেখেছেন যে প্রোডাক্টটাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে মুভ করতে হয়েছে। সো আমরা যখনই লজিস্টিক টার্মটাকে আমরা ধরার চেষ্টা করি, তখন লজিস্টিকের আমাদের মধ্যে একটা স্টেরিওটাইপের একটা মিনিং আছে। লজিস্টিক মানেই হচ্ছে পরিবহন, দ্যাট মিনস ট্রান্সপোর্টিং এনিথিং ফ্রম পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে ট্রান্সপোর্টেশনের কথা বলা হচ্ছে। আমরা যদি লজিস্টিকের সেই ডেফিনেশনস গুলোতে যদি দেওয়ার চেষ্টা করি, তখনও দেখতে পারবো যে লজিস্টিকের ডেফিনেশনটা মূলত থাকছে, এইগুলো আমরা এর আগের ক্লাসে কভার করেছিলাম, এইগুলো কভার করেছি, হ্যাঁ। লজিস্টিকের ডেফিনেশনটাকে যদি একটু দেখার চেষ্টা করেন, লজিস্টিকের মানে হচ্ছে এই মুভমেন্ট অফ গুডস। সো এইটার মধ্যে থেকে এই পরিবহন নিয়ে দে ওয়ার হ্যাপি এন্ড দে ওয়ার আর মানে ইনভলভ ইন ট্রান্সপোর্টিং এনিথিং এন্ড এভরিথিং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। তার মানে সাপ্লায়ারের কাছ থেকে নেওয়া শুরু করে একেবারে শেষ কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছানোতেই ছিল হচ্ছে আপনার এই লজিস্টিক। বাট নিচের ডেফিনেশনটাকে যদি একটু দেখার চেষ্টা করেন, উইথ টাইম লজিস্টিকের স্কোপটা কাজ করার, সরি আমি একটু করে দেই, কাজ করার স্কোপটা আগের থেকে ইমপ্রুভ করে গিয়েছে বা আগের থেকে আরেকটু এক্সপ্যান্ড করেছে। এখন এইখানের মধ্যে থেকে ফার্স্টের ডেফিনেশনটাকে দেখবেন, এখানে শুধুমাত্র মুভমেন্টের কথা বলা হয়েছে। দ্যাট মিনস সেই সাপ্লায়ারের কাছ থেকে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার, কাস্টমার, এই মুভমেন্ট পর্যন্তই তার দায়িত্ব ঠিক ছিল। সেই মুভমেন্টটা হতে পারে ফরওয়ার্ড, সেই মুভমেন্টটা হতে পারে ব্যাকওয়ার্ড। আমরা বলেছিলাম যে লজিস্টিকটা মূলত আমাদের 3 ধরনের আসলে হয়ে থাকে। ক্লাসে এর আগে আমাদের একটু বলা হয়েছিল, ওটাতে আমরা যাই। যেমন এটা যদি হয় সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার, কাস্টমার। সো আমরা বলেছিলাম যে একটা সাপ্লাই চেইনে 3 ধরনের জিনিস মূলত আসলে ফ্লো করে। একটা ছিল হচ্ছে প্রোডাক্ট, কারণ প্রোডাক্টের মধ্যে আমরা বিভিন্ন র মেটেরিয়ালস এর কথা বলেছিলাম, যেমন অন বা ইনভেন্টরির কথা বলেছিলাম। সো সাপ্লায়ার এইখান থেকে সব কিছু মুভ হতে পারে। আপনার সাপ্লায়ারের কাছ থেকে আমি যদি বিস্কিটের কথা বলি, সাপ্লায়ারের কাছ থেকে কি যাবে? সাপ্লায়ারের কাছ থেকে যাবে হচ্ছে হুইট, সাপ্লায়ারের কাছ থেকে যাবে হচ্ছে ধরেন সুগার, ফ্লেভার, এই ধরনের জিনিসপত্র ম্যানুফ্যাকচারের কাছে যাবে। ম্যানুফ্যাকচার সেগুলোকে প্রসেস করে বিস্কিট বানাবে। বিস্কিটটা ফিনিশ গুড, সেটা যাবে আপনার হোলসেলারের কাছে। হোলসেলার আবার সেইটাকে পাঠাবে রিটেলার মানে আগুরার কাছে, আগুরার কাছ থেকে আপনি কিনবেন। সো দ্যাট মিনস প্রোডাক্টটা বিভিন্ন ফর্মের প্রোডাক্টটা সাপ্লাই চেইনের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সপোর্ট বা ট্রান্সফার হয়। এটাতে আপনি আমরা বলেছিলাম প্রথম জিনিসটা ফ্লো করে যেটা হচ্ছে প্রোডাক্ট। আবার সেকেন্ড জিনিসের কথা বলেছিলাম, মনে করে দেখবেন, আমরা বলেছিলাম ফান্ড বা ক্যাশ। কারণ কি ক্যাশটা ফ্লো হয়? সাপ্লায়ার যে আপনাকে 50 টন চিনি দিয়েছে, আপনি কি করেছেন? ম্যানুফ্যাকচার তার জন্য ওকে নিশ্চয়ই 50 টনের যতটুকু প্রাইস আছে সেই প্রাইসটা পে করেছেন। আবার হোলসেলার যখন আপনার কাছ থেকে বিস্কিটটা নিয়েছে, তখন কি করেছেন? ম্যানুফ্যাকচারারকে সেই এই 500 কার্টুন বা যেই কার্টুনের সেটার পেমেন্ট করেছেন। আবার রিটেলার আগোরা যখন সেই হোলসেলার কাছ থেকে
আপনি সেই বিস্কিটের প্যাকেটগুলো নিয়েছে ধরেন 30 কার্টুনের পেমেন্ট করেছেন, আবার কাস্টমার আমি বা আপনি যখন আগুরা থেকে আপনার 5 প্যাকেট বা 6 প্যাকেট বিস্কিট নিয়েছি সেটার জন্য পেমেন্ট করতে হয়েছে। দ্যাট মিনস এই সাপ্লাই চেইনের মধ্যে থেকে প্রোডাক্টের ফ্লো ছাড়াও আরেকটা ফান্ডের ফ্লো হয়। লাস্ট এই জিনিসটা ফ্লো হয় সেটাকে বলেছিলাম যে আমরা ইনফরমেশনের ফ্লোটা হয়। একটু এখানে হিজিবিজি হয়েছে, এটাকে একটু ক্লিন করে দেই। যেমন সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার, কাস্টমার। তো আমাদের যে জিনিসটা আসে সাপ্লায়ারের কাছ থেকে, আপনি সাপ্লায়ারকে আগে ফোন করেছেন, ফোন করে আপনি ম্যানুফ্যাকচারার বিস্কিট কোম্পানি নাবিস্কো, আপনি সাপ্লায়ারকে ফোন করেছেন যে আমার এক কাজ করো, আজকে তো হচ্ছে 1 তারিখ, ছুটি আছে, আমরা সোমবার দিন থেকে আমরা প্রোডাকশনে যাচ্ছি, আমার কিন্তু 1 সপ্তাহের প্রোডাকশনের জন্য তুমি আমাকে 50 টন চিনি পাঠাও, আর আর চিনির রেট কতটুকু দিতে পারবা তুমি আমাকে বলো। সেরকম ভাবেও সে আবার তার হুইটের যে সাপ্লাই করে বা গম টম যেরকম আছেন, আটা ময়দার কথা বলছেন, তার সাপ্লায়ারকে ফোন করেছে। সো প্রথম সাপ্লায়ারটা ছিল চিনি, চিনির জন্য তাকে বলল যে বাবা আমি এই 50 টন লাগবে, তুমি আমাকে পাঠাও, আগে আমাকে টনে দিয়েছিলে ধরেন আপনার 25,000 টাকা, সেই টাকাতে টন হিসাবে পাঠাও। সে তখন আপনাকে আবার কমিউনিকেট করলো যে 50 টন এখন দিতে পারবো না, তোমাকে এই উইকে আমি 30 টন দিব, নেক্সট উইকে তোমাকে আমি 20 টন দিব, আর রেটে টন প্রতি 25,000 হবে না, এখন হয়ে গেছে 30,000 টাকা, আর সামনের সপ্তাহে যদি দাম কমে তাহলে হয়তো 28,000 টাকায় দিতে পারবো। সো আপনাকে কি কি বললো, একটা বললো হচ্ছে কোয়ান্টিটির কথা বললো, একটা প্রাইসের কথা বললো, আর আপনাকে ডেলিভারি ডেটের কথা বললো যে আমি একসাথে দুটা দিতে পারবো না, এই সপ্তাহে 30 টন, সামনের সপ্তাহে তারিখ দিয়ে দিব 30 টন। তার মানে আপনার সাথে তার কি হলো, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। সেম ভাবেও আপনি ম্যানুফ্যাকচারার নাবিস্কো বিস্কিট বানিয়ে রাখলেন, আপনার হোলসেলার ফোন করলো যে এখন তো দেখা যাচ্ছে যে আপনার গরম টরম পড়েছে, আপনি একটু কাজ করেন, আপনার লেমন ফ্লেভারের যে বিস্কিট আছে আমাকে 50 কার্টুন পাঠান। তো সে তখন নাবিস্কো বললো যে আমার তো এটা এখনো রেডি হয়নি, আমি এখন পাঠাতে পারবো না, আমার আর 2-3 দিন প্রোডাকশনের টাইম লাগবে, তারপরে পাঠাচ্ছি। তো সেও আপনাকে পাঠালো। আবার আগোরাও আপনাকে যখন হোলসেলারকে ফোন করছে যে বিস্কিটের দেওয়ার কথা আপনি দিচ্ছেন না কেন, আগামীকালের মধ্যে থেকে আমাকে আপনার 20 কার্টুন পাঠান, সে হয়তো বললো ঠিক আছে, আপনাকে সকাল 10টার মধ্যে 20 কার্টুন চলে যাবে। সো সেম ভাবে পাঠালো, তার মধ্যে তাদের মধ্যে আপনার প্রথমে তো প্রোডাক্টের একটা চেঞ্জ হলো, এক্সচেঞ্জ বা ফ্লো, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করলো। সেকেন্ডের কথা বলেছিলাম সেটা হচ্ছে ফান্ড, কারণ আপনি যখন র মেটেরিয়ালস নিচ্ছেন তার এগেনস্টে ইউ আর জাস্ট পেইং সামথিং, সেম গোজ উইথ আবার যখন হোলসেলাররা আপনার কাছ থেকে নাবিস্কোর কাছ থেকে বিস্কিট নিচ্ছে তার জন্য পেমেন্ট করছেন, আবার আপনারা দেখা যাচ্ছে ইনফরমেশনের এক্সচেঞ্জ করছেন। ইনফরমেশনগুলো কি হতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি হতে পারে, ডেলিভারি ডেট হতে পারে, প্রোডাক্টের কোয়ান্টিটি হতে পারে, প্রাইস হতে পারে, বিভিন্ন ধরনের ইনফরমেশন দুইটা পার্টির মধ্যে আপনার এক্সচেঞ্জ হয়ে থাকে। দ্যাট মিনস সাপ্লাই চেইনে মূলত 3 ধরনের ফ্লো হয়। একটা হচ্ছে প্রোডাক্ট, সেটা বিভিন্ন ধরনের হতে পারে, কারণ আমরা একটু যদি খেয়াল করে দেখবো এখানে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার, কনজিউমারের কথা বলি, সাপ্লায়ার তাকে কি পাঠিয়েছে, সেই র আপনার সুগার পাঠিয়েছে, আদা ময়দা আটা ময়দা এইগুলো পাঠিয়েছে, ফ্লেভার ভ্যানিলা এসেন্স বা যেটা পাঠিয়েছে। আবার ম্যানুফ্যাকচার হোলসেলারকে কি পাঠিয়েছে, ফিনিশ গুডস। আবার এ কে পাঠিয়েছি ফিনিশ গুডস। দ্যাট মিনস ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টের লেনদেন হয়ে থাকে ইন দ্য সাপ্লাই চেইন। সো 3টা ধরনের হয়ে থাকে। এখন আমরা যে কথাটা বলছিলাম যে লজিস্টিকে মূলত 3 ধরনের লজিস্টিক ওয়ার্ডটা আমরা শুনে থাকবো সাপ্লাই চেইনে। একটা আমাদের এর আগের দিন ক্লাসের মধ্যে থেকে বলেছিলাম, এই যে এইটাকে একটু ক্রস করে চলে যাই, এখানে 2টা দেওয়া আছে, আরেকটা আমরা শুনবো। একটা বলা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক, আর একটা বলা হচ্ছে আউটবাউন্ড লজিস্টিক। আমি এটা হোয়াইট করে দিই। এই যে আছে আপনার সাপ্লায়ার, এইখানে ম্যানুফ্যাকচারার, এইখানে হোলসেলার, এইখানে রিটেলার, এই যে কনজিউমার। এখন আমরা যেখানে প্রোডাক্টটাকে তৈরি করি সেটাকে আমরা বাউন্ডারি বলার চেষ্টা করি। দ্যাট মিনস ম্যানুফ্যাকচারের যে ইউনিটটা আছে সেটার নাম হচ্ছে বাউন্ডারি। এখন সাপ্লায়ারের কাছ থেকে যে কোনো পণ্য যখন ট্রান্সপোর্টেশনে এই যে এই বাউন্ডারির ভিতরে প্রবেশ করছে, এই যে আমরা নাবিস্কোর কথা কি চিন্তা করে দেখলেন, নাবিস্কোর কথাতে কি আসলো, সুগার আসলো, হুইট আসলো, তারপরে হতে পারে ভ্যানিলা এসেন্স, এই ধরনের জিনিসপত্রগুলো সাপ্লায়ারের গাড়িতে করে করে অথবা আমার নিজের ট্রান্সপোর্টেশন অথবা
যে কোনো থার্ড পার্টি ট্রান্সপোর্টেশনে এই যে বাউন্ডারির ভিতরে যে ঢুকছে এইটাকে বলা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক। ইনবাউন্ড মানে হচ্ছে এই বাউন্ডারির ভিতরে ঢুকছে। এখন এই সাপ্লায়ার চিন্তা করে দেখেন, এটা হতে পারে আপনার গাজীপুরে আছে, কারণ আমরা নাবিস্কর ফ্যাক্টরিটা দেখেছি কোথায়, তেজগাঁতে আছে। এখন এই সাপ্লায়ারটা হতে পারে আপনার গাজীপুর থেকে আসতে পারে, অথবা এই সাপ্লায়ারটা পুরান ঢাকা থেকে আসতে পারে, অর ইভেন এই সাপ্লায়ারটা আকিজের দেখেছেন একটা সিগনিফিকেন্ট পরিমাণ চিনি তারা বাইরে থেকে সোর্স করে থাকে। এটা হতে পারে বাংলাদেশের বাইরে থেকে, চায়না থেকেও হতে পারে। So that means anything and everything when it is coming from the supplier র ম্যাটেরিয়ালস এর ফর্মে যখন আপনার ফ্যাক্টরি আপনার বাউন্ডারিতে প্রবেশ করছে তখন তাকে বলা হয় ইনবাউন্ড লজিস্টিক। লজিস্টিক দ্যাট মিনস মুভমেন্ট। এবং কি মুভমেন্ট হচ্ছে? ইটস দিস মুভমেন্ট ইজ টুয়ার্ডস দ্য ফ্যাক্টরি, দ্যাট ইজ দ্য বাউন্ডারি। কি আসছে? যে কোনো টাইপের র ম্যাটেরিয়ালস হতে পারে। সো সাপ্লাই চেইনে যখন আমরা ইনবাউন্ড বলার চেষ্টা করি তখনই বলা হয় যে কোনো সাপ্লায়ারের কাছ থেকে কোনো ম্যাটেরিয়ালস যখন আমারটায় প্রবেশ করছে সেটা হতে পারে আপনার, ইভেন হতে পারে হচ্ছে র ম্যাটেরিয়ালস, অর ইভেন হতে পারে আপনার ফিনিশ গুডসও হতে পারে, কারণ আমি ওইটাই পুনরায় বিক্রি করি হয়তো। সো এনিথিং দ্যাট ইজ কামিং ফ্রম ইয়ার সাপ্লায়ার মোস্টলি আমরা বলতে পারি যে র ম্যাটেরিয়াল ফর্মেই আসছে, সেগুলো যখনই আপনার বাউন্ডারির ভিতরে ঢুকছে ফ্যাক্টরির ভিতরে তখন এটাকে বলা হচ্ছে আপনার ইনবাউন্ড। এখন আপনারা অপারেশনস ম্যানেজমেন্ট কোর্স করেছেন। অপারেশনস ম্যানেজমেন্টে বা অপারেশনসে কি বলা হয়? একটা ইনপুট আসবে, ওটাকে আপনারা বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে ওটাকে পার করবেন, করার পর ইউ উইল হ্যাভ আ ফাইনাল প্রোডাক্ট, যেটাকে বলা হচ্ছে আউটপুট। দ্যাট মিনস অপারেশনস এর মধ্যে থেকে একটা প্রসেস থাকে, যে প্রসেসে ইনপুটটাকে কনভার্ট করেন, করে আপনি আউটপুটে নেওয়ার চেষ্টা করেন। সো আমরা এই যে ফ্যাক্টরির ভিতরে যাবতীয় যে সমস্ত কাজগুলো করি, কি করি? আমার ইনপুটস যেমন হচ্ছে নাবিস্কোর ক্ষেত্রে কি হয়? আটা এসেছে, ময়দা এসেছে, সুগার এসেছে, ফ্লেভার এসেছে, এই সবগুলোকে একসাথে মিক্স করে ওদের ফ্রাই টাই করে ওদের বা যেটাই করে সেটাকে করে আপনাকে বিস্কিট বানিয়ে দিচ্ছে। তো দ্যাট মিনস অল ইউর ইনপুটস বা র মেটেরিয়ালস আর কনভার্টেড ইনটু ফিনিশ গুডস। দ্যাট মিনস এই ফ্যাক্টরির ভিতরে যেটা হচ্ছে সেটাকে আমরা অপারেশনস বলার চেষ্টা করছি। সেই অপারেশনস এর আউটপুটটা কি হয়? একটা ফিনিশ গুডস, যেটা আপনারা বিস্কিট হিসেবে দেখতে পেলেন। এখন এই বিস্কিটটা আপনি কি করবেন? ফ্যাক্টরির বাইরে তো বের করে দিবেন, কারণ আপনার জন্য এই যে কাস্টমার এ বসে আছে, যে এ একটা ডিমান্ড এক্সিবিট করেছে যে ভাই আমার বিস্কিট লাগবে, ওর জন্যই আপনার এই এত কিছু আটা ময়দা চাল টাল যা আছে ওইটাকে সুগার প্রসেস করে বিস্কিট বানাচ্ছেন। ওয়ান্স ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম দোজ ইনপুটস র মেটেরিয়ালস ইনটু আ ফিনিশ গুডস দ্যাট ইজ ইউর বিস্কিট, সেটাকে আপনি তো হাতে রেখে লাভ নেই, সেগুলাকে আপনার ফ্যাক্টরি থেকে বের করে দিলেন। এই যে আপনার ফ্যাক্টরির বাইরে থেকে বের হয়ে এই যে আপনার হোলসেলারের কাছে গেল, যে রিটেলারের কাছে গেল, একেবারে এই যে কাস্টমারের যে ব্যক্তিটা তার দরজায় আসার আগ পর্যন্ত এই সকল জিনিসগুলোকে আমরা বলছি আউটবাউন্ড লজিস্টিক। এখন এই জায়গাতে একটা জিনিস একটু দাঁড়ায়, আমরা কিন্তু বলছিলাম এই জায়গাতে বলেছি কাস্টমারের দরজা পর্যন্ত। এখন আপনি যদি স্যার হোম ডেলিভারি দিয়ে থাকেন তাহলে আপনার জার্নিটা শেষ হবে আমার দরজাতে, বাট আপনি যদি হোম ডেলিভারি না দেন তাহলে আপনার জার্নি উইল এন্ড অ্যাট দ্য রিটেলার্স ডোরস্টেপ। ইগলুর কথা চিন্তা করে দেখেন তো, ইগলু তারা বেশ কিছু বছর ধরে আমার আপনার বাসায় অনলাইন ডেলিভারি ব্যবস্থা করেছে। আগে ইগলু কি করতো? ছোটখাটো মুদির দোকানেই ওদের জার্নি শেষ হয়ে যেত, ওই ফ্রিজ থেকে রেফ্রিজারেটর থেকে আপনি আমি আইসক্রিম কিনে খেতাম। এখন ইগলুকে যখন আমরা অনলাইনে অর্ডার করি, মানে যদিও একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আছে যে আপনি লুজ করতে পারবেন না, আপনার একটা পুরো বক্স করা লাগবে, মানে ওই যে আপনার ওদের যে ছোট কার্টুন যেটাকে আছে, সো সেটা করলে আপনার বাসাতে ওরা পৌঁছিয়ে দিবে। সো এখন কিন্তু ওদের এই আউটবাউন্ড লজিস্টিকটা আপনার আমার বাসার দরজা পর্যন্তও আছে। আগে কিন্তু ছিল শুধুই মাত্র ওদের যেই রিটেলার বা মুদির দোকান যেগুলো আছেন, কনভিনিয়েন্স স্টোর দ্যাট উই সি অ্যারাউন্ড, এটাতেই আপনার আছে। সো তার মানে আমরা যেটাকে দেখেছি, inbound logistic when anything and everything is coming from your supplier and entering in your premises, যেটা আপনার ফ্যাক্টরি হতে পারে, সেই জায়গা ঢুকছে, তখন ওটাকে ইনবাউন্ড বলছি। সেটা হতে পারে আপনার এর পাশের এর লেন থেকেও আসতে পারে,
সেই বাবুবাজার থেকে আসতে পারে, অর ইভেন ইউএসএ বা অন্যান্য থেকে আপনার আসতে পারে। যেরকম আমাদের লেদার আর টেক্সটাইলের জন্য কেমিক্যাল গুলো অনেকগুলো আসে হচ্ছে ইতালি থেকে আসে। তারপরে হচ্ছে আপনার এর যেই যত জিপার গুলার কথা বলেন, জাপানের জিপার গুলা খুবই ভালো, সেখান থেকেও আসে। দিজ আর অল আপনার ইনবাউন্ড লজিস্টিকের মধ্যে থেকে আসছে, যেটাই হতে পারে, আপনার রোডে আসতে পারে, যে কোনো মোড অফ ট্রান্সপোর্টেশনে আসতে পারে। ফ্যাক্টরির ভিতরে যেটা হচ্ছে সেটাকে আমরা অপারেশনস বলছি, যদিও এটার অন্যান্য নাম আছে, আমরা দেখব এটার অন্যান্য নাম আছে। এটাকে বলা হয় বলা হয় এটাকে। মানে হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। এটাকে আপনি চাইলে অপারেশনসও বলতে পারেন, বাট লজিস্টিকের ভাষায় এটাকে আরেকটা নামে ডাকা হয়, বলা হয় ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। বিকজ ওই যে ফ্যাক্টরির ভিতরে আপনি ম্যাটেরিয়ালটাকে ম্যানেজ করছেন। যেমন গতকালকে ক্লাস ছিল ওদের, ওদের সাথে একটা এক্সাম্পলটা শেয়ার করেছিলাম। যেমন আপনি যখন বাজারে যান, কারণ বাজারে বলেছিল, ওরা কারণ বাজারে গিয়েছে, কারণ বাজার থেকে যখন বাজার করে আনেন, 5 কেজি চিনি আনেন, যেটা আপনার সারা বছরের জন্য, সরি সারা মাসের জন্য লাগে। আপনি কি 5 কেজি চিনি একসাথে বয়মে ঢেলে রাখেন? সার্টেনলি নট। আপনার এখন দরকার পড়বে, আপনি 1 কেজি ঢালছেন, শেষ হচ্ছে, আবার ঢালছেন, এরকম করছেন। সো দ্যাট মিনস ইউ আর ম্যানেজিং ইউর ম্যাটেরিয়াল অ্যাজ পার ইউর নিড। যখন র মেটেরিয়ালস আপনার ফ্যাক্টরির ভিতরে আসে, আপনি তো পুরো র মেটেরিয়ালস একসাথে একদিনের সমস্ত কিছু আপনি প্রোডাকশনে দেন না, আস্তে আস্তে ব্যাচ বাই ব্যাচে করে প্রোডাকশন করছেন। সো দ্যাট মিনস ইউ আর ম্যানেজিং ইউর ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল। এই জন্য ওইটাকে অপারেশনস এর পর বা অন্য একটা নাম বলা হয়, সেটাকেও আপনি বলতে পারেন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, যেটা আমরা লজিস্টিকের ভাষায় বলে থাকি। ইনবাউন্ড লজিস্টিক হলো আপনার অপারেশনস হলো বা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের পর ফিনিশ গুডস যখন হলো, ফিনিশ গুডস গুলোকে ধাক্কা দিয়ে আপনি আপনার বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছেন, দ্যাট ইজ আউটবাউন্ড লজিস্টিক। বাট সব সময় দেখবেন, যেমন ইগলুর কথা যদি চিন্তা করে থাকেন, আমরা যে কারণে ইগলুটা ইউজুয়ালি আপনার দোকান থেকে বিপদে না পড়লে কিনি না, কারণ এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানকার যে ছোট ছোট স্টোরগুলোতে আছে, তাদের ইলেকট্রিসিটির ইস্যুজের কারণে ওদের প্রোডাক্টের কোয়ালিটি, আপনারা চকবার খেতে গেলে দেখবেন চকবার মোটামুটি একেবারে মেল্ট হয়ে ডান দিকে চলে গিয়েছে, মানে অবস্থার কোয়ালিটি খুবই বাজে। সো তখন হচ্ছে কি করি, যে আমরা এরকমের থেকে একবারে একটা কার্টুন বা বক্স নিয়ে আসবো, দুটো করে অর্ডার করে দিয়ে রেখে দিই। নিজের বাসাতে থাকলে আপনার মানে খেতেও ভালো লাগে, প্রোডাক্টের কোয়ালিটিও ঠিক থাকে, সব মিলে ভালো লাগে আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে অর্ডার করেছেন ইগলু থেকে, এখন ইগলুর আইসক্রিম আপনার বাসায় আসলো, আসার পর দেখলেন যে এটা একেবারে মেল্ট করে ছারখার অবস্থায় হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? ওটা কি অ্যাকসেপ্ট করবেন? সার্টেনলি নট। ওটাকে আপনি ফেরত দিয়ে দিবেন। এই যে ফেরত দিয়ে দিলে তখন কি হবে, এই কাস্টমারের দরজা থেকে ও ওদের হোলসেলারের কাছে যাবে বা ওদের ডিস্ট্রিবিউটরের কাছে যাবে, এই যে ফেরতটা আসছে, এটাকে বলা হচ্ছে রিভার্স লজিস্টিক। কারণ লজিস্টিকের মানে বলেছিলাম যে মুভমেন্ট অফ প্রোডাক্টস থেকে সেই সাপ্লায়ারের কাছ থেকে একেবারে শেষ প্রান্ত কাস্টমারের কাছে, যখন এটা ফরওয়ার্ডে যাচ্ছে সেটাকে আমরা শুধু লজিস্টিকই বলছি। আর যখন রিভার্স করছে বা পিছনে আসছে, তখন একটা নাম দিয়ে দিয়েছি যে রিভার্স লজিস্টিক। এটা কি শুধু কাস্টমারের এন্ড থেকে হতে পারে? সার্টেনলি না। আপনার চিন্তা করে দেখেন যে আপনার ইয়ের কথা যদি মনে করে দেখেন, ধরেন নাবিস্কোর কথা, যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করলো, কি করলো? চিনি অর্ডার করলো, ময়দা, আটা এন্ড সামথিং এলস, সো বাটারও থাকবে হয়তো। তো সেই জায়গার মধ্যে থেকে ওরা দেখলো যে আপনার চিনির কথা যেটাকে বলছেন, চিনির মধ্যে একদম পোকা, ময়দার মধ্যে বা এর মধ্যে থেকে একেবারেই উপরের মধ্যে থেকে কালার একটু ডিস্টর্ট হয়ে গিয়েছে। তখন সে কি করবে? সে ওইটাকে অ্যাকসেপ্ট করবে না, ফেরত দিয়ে দিবে। সেম ভাবেও নাবিস্কোর ফ্যাক্টরিতে বিস্কিট টিস্কিট সমস্ত বানানোর পর যেই ট্রান্সপোর্টেশন দিয়ে পাঠালো, ট্রান্সপোর্টেশনের পাঠানোর পর এই যে হোলসেলার এই জায়গাতে যে অ্যাকসেপ্ট করলো 50 কার্টুন অফ বিস্কিট, তার মধ্যে দেখছে যে বেশিরভাগ অংশই একেবারে আপনার এর ছাড়া ছাড়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। তখন সে এটা অ্যাকসেপ্ট করবে? সার্টেনলি নট। সে এটাকে ফেরত পাঠিয়ে দিবে, দিয়ে তারা বলবে যে না না না, আমার লাগবে না, তুমি আমাকে আবার নতুন করে দাও। সো রিভার্স লজিস্টিক ক্যান বি অ্যাট এনি পয়েন্ট ইন দ্য সাপ্লাই চেইন। কাস্টমারের পয়েন্ট থেকে হতে পারে, ইভেন হোলসেলারের কাছ থেকে আগোরা যখন বিস্কিট নিচ্ছে, আগোরাও সেখানে বিস্কিটটা নিয়ে তখনও দেখছে যে
আপনার বেশ ভালো পরিমাণের বিস্কিটের মধ্যে থেকে ইস্যুজ আছে, তখনও ফেরত দিয়ে দিবে। আমাদের ক্যাম্পাসের সাথে একটা মিনা বাজারের ওয়্যার হাউস আছে, স্যাররা কি দেখেছেন? চোখে টোকে তো পড়ার কথা। ওদের একটা আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু শুরু করতে চাই। দারাজে হয়তো দেখেছেন, দারাজে ডেলিভারি হলে আপনার 3 PM এর মধ্যে থেকে হচ্ছে আপনার সাপ্লায়ারের, যদি আপনি সাপ্লায়ার হয়ে থাকেন, 3 PM এর মধ্যে প্রোডাক্টকে ডিসপ্যাচ করতে হবে, দারাজ পিক করে নিয়ে যাবে বা এরকম। মিনা বাজারের এই পার্টটাতে আছে, এদের যে ওয়্যার হাউস আছে, এই ওয়্যার হাউসের একটা সাপ্লায়ারের সাথে একটা কমিটমেন্ট দেওয়া আছে যে 4টার মধ্যে যদি তারা ওদের এই ওয়্যার হাউসের ভিতরে, মানে ইনবাউন্ড ওদের এই ওয়্যার হাউসের মধ্যে থেকে বাই 4 PM এর মধ্যে যদি না আসে, তাহলে ওরা প্রোডাক্টটাকে রিসিভ করে না। এখন প্রোডাক্টটা যখন আপনার হাতে নামছে, আপনার কি করা উচিত? আপনার করা উচিত হচ্ছে প্রতিটা প্রোডাক্ট একটা 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 করে চেক করে তারপরে করা। এখন আমি যদি স্যার প্রতিটা প্রোডাক্ট যদি একটা একটা করে চেক করতে চাই, আমার যেই পরিমাণ সময় লাগবে, আমার জন্য ইটস গোয়িং টু বি এক্সট্রিমলি টাইম কনজিউমিং। আমি প্রতিটা চেক করে 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 করব, তারপরে আমি আবার ভিতরে আমার সমস্ত স্টকিং করব, করে আমি রাখবো। ওরা এখন এই কাজগুলোকে বিনা বাজার না সবাই করে, এটাকে বলা হয় গুড ফেইথ রিসিভিং, জিএফআর বলা হয়। গুড, সেখানের মধ্যে থেকে গুড ফেইথ রিসিভিং মানে হচ্ছে আপনার সরল বিশ্বাসে, কারণ আপনার কাছ থেকে, নাবিস্কোর কাছ থেকে আমি তো বিস্কিট একদিনের জন্য নিব না, আপনার কাছ থেকে আমি নিব হচ্ছে আগামী 2 বছর, 5 বছর, 10 বছর। ওই যে বলে জাপ্তা খেয়ে যান, ততদিন আমি আপনার বিস্কিট নিয়ে যাব। সো ইট ইজ নট এ ওয়ান টাইম অ্যান্ড ওয়ান ইয়ার রিলেশনশিপ, বাট এটা লাইফ লং থাকবে। তো গুড ফেইথ রিসিভিং এর মধ্যে থেকে অনেকে করে হচ্ছে যে, আমার প্রোডাক্টটা যখন আপনি আমার ওয়্যার হাউসে আনলেন, আমি আনলোড করলাম, আমি শুধুমাত্র আমি জাস্ট দেখবো যে এখানের মধ্যে থেকে 24টা, আপনার বক্সের মধ্যে 24টা থাকার কথা আছে কিনা, জাস্ট দেখে আমি এটাকে ওকে বলে রেখে দিব। দিয়ে ওইটা কই চলে যাবে? যাবে হচ্ছে ধরেন ধানমন্ডি ইয়েতে গেল। এখন ধানমন্ডিতে যখন গেল, সে তো কি করবে, ওই যে একটা কার্টুনের মধ্যে 24টা প্যাকেট বিস্কিট আছে, ওই কার্টুনটা খুলে ফেলবে। খুলে ফেলার পর যখন শেলফে একটা একটা করে রাখবে, তখন দেখলো যে ভাই আমার 3টা বিস্কিটের প্যাকেটের মধ্যে থেকে ফুটা। এখন তখন সে কি করবে, এই 3টা বিস্কিটের প্যাকেট সেইগুলো আপনার সে রিটার্ন দিয়ে দিবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে যে আপনার সাথে গুড ফেইথ রিসিভিং এর একটা, তার সাথে এগ্রিমেন্ট থাকে, কারণ আপনি তো তার সাথে একদিনের ব্যবসা করবেন না। এই গুড ফেইথ রিসিভিং এর অনেকটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে আমার ওয়্যার হাউসে সেখানে যখন আইটেমটা আনলোড করা হয়, সেখানে আমার একেবারে মানে ওইরকম নিটিগ্রিটি ভাবে আপনার কিউসি করা লাগে না। কিউসিটা আমি ছেড়ে দেই, কারণ আপনি তো যখনই শেলফে প্রোডাক্টগুলোকে রাখবেন, তখনই তো নিশ্চয়ই দেখে ইয়ে করবেন। সো টাইমটাকে, রিডান্ডেন্ট ওয়ার্কগুলোকে আপনার কমায় নেওয়ার আর একটা সুযোগ আছে। সো যেটাকে বলছিলাম, রিভার্স লজিস্টিকটা আমরা মোট 3টা লজিস্টিককে দেখতে পারি। একটা হচ্ছে ইনবাউন্ড, আরেকটা হচ্ছে আউটবাউন্ড, আর আরেকটা হচ্ছে যে কোনো কারণে যদি এটা ব্যাক করে, হতে পারে প্রোডাক্টের ফল্ট। আবার আমরা অনেক সময় বলেছিলাম, গতকালকে যেটা বের হয়েছে ক্লাসের মধ্যে, যেটাকে আমরা বলার চেষ্টা করেছিলাম, যেরকম এখনকার প্রচন্ড গরম পড়েছে, আপনি ওয়ালটনের শোরুমে যে এখন কোনোখানে ইলেকট্রিক হিটার আর ওয়াটার কেটল যেটাকে বলছেন, ব্ল্যাঙ্কেট, এগুলো কোনোখানেই দেখতে পারবেন না। বাট কয়েক মাস আগে, 6-7 মাস আগেই তো এটা একেবারে ভরপুর ছিল সব। এখন এই প্রোডাক্টগুলোকে কি হয়েছে, সব বিক্রি হয়েছে? না, সার্টেনলি নট। তখন কি করেছেন, ওগুলোকে আপনি, যেগুলো দিজ আর সিজনাল প্রোডাক্টস, সেগুলোকে আপনি সুন্দর মতো করে প্যাক করে রেখেছেন। প্যাক করে রেখে আপনি ওটাকে পরবর্তী সিজনের জন্য দিয়ে রেখেছেন। সেম অ্যাপ্লাইজ টু, আপনি দেখবেন যে এলিফ্যান্ট রোডে আমরা ঢাকা কলেজে কাপড় কিনতে যাই, সেখানেও প্রতিটি সিজনাল প্রোডাক্টগুলোকে আছে, যেগুলো আমাদের এর উইন্টারের জন্য ছিল, সেই উইন্টারের প্রোডাক্টগুলোকে ওরা সুন্দরভাবে প্যাক করে টোরে দিয়ে রেখে দিয়েছে। কারণ পরবর্তীতে এখন তো আছে, ধরেন সেপ্টেম্বর অক্টোবরের মাসগুলোতে আসলেই তখন দেখবেন আবার শুরু হচ্ছে। সো লজিস্টিকটা মূলত আমরা 3টার নাম দেখতে পারি, একটা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক, আউটবাউন্ড লজিস্টিক, আর একটা হচ্ছে রিভার্স লজিস্টিক। এখন আমরা ওই ডেফিনেশনটাতে যাই। ডেফিনেশনটা কেন আমরা এত অস্থির হচ্ছি, একটু পরে আমরা এক্সপ্লেইন করব। প্রথম ডেফিনেশনে শুধুই বলা হয়েছিল যে আমরা এখনো পর্যন্ত দেখেছি লজিস্টিকে মানে হচ্ছে আপনার
সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে ম্যানুফ্যাকচারারের কাছে দিলেন, সেখান থেকে আবার আর ফিনিশ গুডস হয়ে বিভিন্ন জায়গাতে দৌড়ায় দৌড়ায় নিয়ে গেলেন। আবার প্রোডাক্টের যদি কখনো ডিফেক্ট হয়, ফল্ট হয়, তখন এই প্রোডাক্টটাকে আপনি পুনরায় টেনে আবার, আর ধরেন কোনো প্রবলেম হচ্ছে, আইসক্রিমের কথা বলছিলাম, আইসক্রিমগুলো মেল্ট হয়ে গিয়েছে, আপনি তখন নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটরের কাছে বা হোলসেলারের কাছে জমা দিয়ে দিবেন, দিয়ে বলবেন আপনারা এই অবস্থায় দিয়েছেন, এখন কাস্টমারকে আবার পুনরায় একটা রিঅর্ডার আর আপনাকে প্লেস করে অথবা তার কাছে পাঠানো লাগবে। সো আপনার কাজ হচ্ছে যে কোনো ফল্টি প্রোডাক্ট বা যে কোনো হলেই আপনার যেই জায়গায় গন্তব্য সেখানে প্রোডাক্টটাকে শুধু পৌঁছায় দেওয়া পর্যন্ত ছিল। দ্যাট ওয়াজ এন্টায়ার টাস্ক অফ লজিস্টিক। বাট সময়ের সাথে সাথে লজিস্টিকের স্কোপটা চেঞ্জ হয়ে গিয়েছে। নিচে একটু দেখেন, এই ডেফিনেশনের মধ্যে বলছে সে প্ল্যান করছে, ইমপ্লিমেন্ট এন্ড কন্ট্রোল, এতটুকু বুঝলাম। এর আগেও প্ল্যান করছিল। কি প্ল্যান করছিল, প্ল্যানটাকে কেন বলা হয়েছে দেখবেন, এই ম্যানেজমেন্টের কথাটা এই জায়গাতে আসছে যে আপনি তো সাপ্লায়ারের কাছ থেকে, আমি এখানে একটু ছোট করে লিখি, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার, কাস্টমার। আপনি সাপ্লায়ারের কাছ থেকে কোন সময় প্রোডাক্টটাকে আনবেন, এটারও তো একটা প্ল্যান আছে। কারণ আপনি নিশ্চয়ই এই, আমার বাসায় আমরা আম্মার সাথে এটা নিয়ে আমার প্রায় মানে হার্ড টক না, আমার মজার কথা হয়। আমার আম্মারা দেখা যাচ্ছে, ধানমন্ডিতে আমরা থাকি, এখানে যখন আম্মা ব্যাংকিং ট্যাঙ্কিং করতে যায়, সে বের হয় হচ্ছে দুপুর 12টার সময়। সো 12টার সময় যখন বের হয়, স্কুলের জ্যাম ট্যামের কারণে সে ব্যাংকে 1:45টার আগে পৌঁছাতে পারে না, এবং 1:45টার আগে পৌঁছাতে না পারার কারণে ব্যাংকে দেখা যাচ্ছে খুবই অল্প সময় সে ব্যাংকিং আওয়ার পায়, ঠিকমতো কাজ করতে পারে না। তাই আমি বললাম যে আপনার তো এই প্ল্যান থাকা উচিত যে ধানমন্ডিতে দুইটা সময় হচ্ছে খুব ডেঞ্জারাস, সেটা হচ্ছে সকালে স্কুলিং টাইম, আরেকটা হচ্ছে স্কুল ছুটি হওয়ার টাইম। সো আপনি যেতে হলে 9টার দিকে বা 10টার দিকে আপনার বেরোতে হবে, দেখবেন 12টার মধ্যে কাজ শেষ করে চলে আসছেন। বাট আপনি বের হন 12টার সময়, একেবারে হন্তদন্ত হয়ে আপনার আসতে আসতে সব মিলায় 3টা, 3:30 বেজে যায়, বাট কাজ হয় খুবই অল্প, কারণ একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যেতে এই জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়। এমসি আপনি তো এই যে ট্রাভেলিং কোন সময় বের হবেন, দ্যাট হ্যাজ টু বি প্ল্যান্ড। আপনারও ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে দেখবেন কোন টাইম অফ দ্য ডেতে আপনি সবচেয়ে হেভি ট্রাফিক পাবেন, কোন রুটটাতে আপনি বিজিয়েস্ট হবে, কোনটাতে গেলে আপনার এর, আর বাংলাদেশে তো টোল ওরকম কম লাগে, বাইরের দেশগুলোতে কনজেশন চার্জ যেগুলো বা টোল দেওয়া লাগে, দ্যাট হ্যাজ টু বি প্ল্যান্ড। আপনি কি এই একটা সাপ্লায়ারের কাছ থেকে নিবেন, নাকি আপনি ওয়েট করবেন যে একটু দাঁড়ান, আমাকে আজকে নিব না কালকে নিব, তাহলে আসার সময় চিনিও নিয়ে আসছি, ওই একই গাড়িতে আপনার ময়দাও নিয়ে আসবো, ওই একই গাড়িতে ফ্লেভারও নিয়ে আসবো। সো ইউ হ্যাভ টু প্ল্যান দ্যাট। সো প্ল্যানিংটা লজিস্টিকে সবসময় ছিল। সো এখানে নতুন কিছু অ্যাড হয়নি। সো এখানে বলেছে হচ্ছে দেখেন, আগে ছিল মুভমেন্ট অফ প্রোডাক্ট, এখন কি করেছে যে ফরওয়ার্ড এবং রিভার্স ফ্লো অফ প্রোডাক্ট। ফরওয়ার্ডটাকে বলেছিলাম লজিস্টিক, এই রিভার্সটাকে বলেছিলাম রিভার্স লজিস্টিক। সো এই প্রোডাক্টের ফ্লো নিয়ে সে কাজ করে, তার মানে আগে যে ট্রান্সপোর্টেশনটা করতো সেই কাজটা তো করছে, তার মানে তার একটা দায়িত্ব হলো। এরপরে বলা হচ্ছে স্টোরেজ অফ গুডস, এটা তো আগে ছিল না, এখন তার দায়িত্ব হয়ে গেল স্টোরেজ অফ গুডস। আবার রিলেটেড ইনফরমেশনের কথা বলছে, তার মানে একটু খেয়াল করে দেখেন, সাপ্লাই চেইনে 3টা জিনিস ফ্লো হয় বলেছিলাম, একটা প্রোডাক্ট, একটা ফান্ড, আর একটা ইনফরমেশন। সো ওর কাজ ছিল শুধুই মাত্র আগে প্রোডাক্টটাকে মুভ করা, এখন তাকে আস্তে আস্তে বলা হলো প্রোডাক্টটাতে মুভ করবা, সাথে প্রোডাক্টটা স্টোরেজেরও দায়িত্ব তোমাকে দিলাম, তার সাথে সাথে ইনফরমেশন কি পাস হবে সেটার দায়িত্ব দিলাম। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে অনেক সময় দেখবেন অনেকের বাসায় তোমাকে অনেক দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, তুমি তো খুশি হওয়া উচিত। অনেকে কি খুশি হয়ে দায়িত্ব দেয়, নাকি অনেকের বাসায় দেখবেন তার প্যারেন্টস অনেক বয়স হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই তারা বলে যে না, আমি পারছি না বলে আপনাকে দায়িত্ব দিয়েছি। লজিস্টিকের ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে, লজিস্টিককে এতগুলা রেসপন্সিবিলিটি দিয়েছে বিকজ দেয়ার হ্যাজ বিন ইস্যুস ইন দ্য সাপ্লাই চেইন। এই কারণেই লজিস্টিকের এত দায়িত্বগুলো দেওয়া হয়েছে। এইবার একটু দেখবো যে আসলে কেন একে এতগুলো দেওয়া হয়েছে। এই যে সাপ্লায়ারের কথা চিন্তা করেন, ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার এবং কনজিউমার। এর মাঝখানে এবার একটু কালারটা একটু চেঞ্জ করে নেই। হ্যাঁ, সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়ালস নিয়ে আসলেন, নিয়ে এসে এই ফ্যাক্টরির ভিতরে আপনি র মেটেরিয়ালস এর ওয়্যার হাউসে রাখলেন, রেখে লজিস্টিকের লোকরা রেখে চলে গেল। এখন
আপনার এই জায়গাতে একটু অন্য কোনো কালার গ্রিনটাতে দেই। এখন অপারেশনস এর লোক এইখানে গেল, যাওয়ার পর দেখলো যে হায় হায়, এর মধ্যে তো হচ্ছে আপনার 30 এই একটা ধরেন একটা কাচের বোতল ছিল, সেটা তো ভেঙে গিয়েছে। এখন লজিস্টিকের লোক বলছে ভাই আমি তো এটা করি নাই, এটা তো তুমি করছো। ও বলবে না আমিও তো করি নাই। বলে তুমি কিউসি করো নাই কেন? বলে কিউসি তো আমাদেরই লোক, তো কিউসি কেন করবো? কিউসি তো করার কথা হচ্ছে যে তুমি যখন এই জায়গাতে সাপ্লায়ার কাছ থেকে মালটা বুঝে নিয়েছো তখন করার কথা। বলে আমি তো করছি, এই যে দেখো আমার পেপারের মধ্যে। তো তার মানে ওনারশিপ কেউ নিচ্ছে না, লস কার হলো? কোম্পানির। আবার সেম ভাবে ফিনিশ গুডস পাঠানোর পর এই যে ওয়্যার হাউসে আপনি সুন্দর করে রাখছেন, ওয়্যার হাউসের দায়িত্ব ছিল অন্য কারো। লজিস্টিকের লোকরা এইখান থেকে বিস্কিট প্যাকেট গুলো নিয়ে টিয়ে যেতে আপনার, শুধু বিস্কিটের কথা কেন বলছি, ধরেন টেলিভিশনও হতে পারে, নিয়ে টিয়ে দিয়ে আসলো। ওরা তো টেলিভিশনের ভিতরে, আপনি টেলিভিশনের বাইরে জিনিসটা চেক করতে পারবে, টেলিভিশনের ভিতরে প্রতিটা কার্টুন খুলে খুলে তো কেউ চেক করে না, দেখে ফিজিক্যালি ঠিক আছে কিনা। তো সেভাবে করে ওয়্যার হাউসে রেখে দিল। রেখে দেওয়ার পর আবার যখন রিটেলে পাঠালো, রিটেলে খুলতে গিয়ে রিটেলে আবার কারা পাঠালো? রিটেলে পাঠালো হচ্ছে আবার লজিস্টিকের লোক। কারণ যে কোনো মুভমেন্ট হলেই এটার দায়িত্ব ছিল লজিস্টিকের। আবার যখন সে এই মুভ করতে গেল, মুভ করে আপনার ওদের শোরুমে দিয়ে গেল, শোরুমে কাস্টমারকে সুন্দর করে খুলে যখন প্রোডাক্টটাকে ফাইনাল চেক করতে যাচ্ছে, তখনও দেখছে প্রোডাক্টের একটা ড্যামেজ হয়ে গিয়েছে, একটা কর্নার, আর হয়তো আপনার কোনো স্ক্র্যাচ ট্যাচ পড়ে গিয়েছে বা এনিথিং হ্যাপেন টু দ্য প্রোডাক্ট। রিটেলারও ইজ নট টেকিং দ্য রেসপন্সিবিলিটি, রিটেলার দোষ দিচ্ছে লজিস্টিককে, লজিস্টিক দোষ দিচ্ছে রিটেলার, বাট লসটা কার হচ্ছে? কোম্পানির। সো তার মানে আগে তো ট্রান্সপোর্টেশনের দায়িত্ব ছিল, ট্রান্সপোর্টেশনের পর এরপরে বললো যে তুমি এক প্রোডাক্টের স্টোরেজও তুমি দায়িত্ব নাও। তার মানে যদি আমার ধরতে হয়, আই উইল অ্যাকচুয়ালি হোল্ড ইউ রেসপন্সিবল। সো ট্রান্সপোর্টেশনের একটা দায়িত্ব থেকে ওকে স্টোরেজের দায়িত্বটাও দিল। এখন আমরা আরেকটা পড়েছি ইনফরমেশন। এখন ইনফরমেশনটা আসলে কেন তাকেও দায়িত্ব দেওয়া হলো? এখন দেখেন, ম্যানুফ্যাকচারার ওকে বলল যে আমার 50 টন চিনি লাগবে, এইটা তার সাপ্লায়ারকে ফোন করে বলে দিল। এখন সাপ্লায়ার সেই অনুযায়ী রেডি টেডি করছে টরছে। এখন করার পর সাপ্লায়ার, ওই যে ওরা বলেছিল যে ভাই আমি 30 টন আজকে দিতে পারবো, 30 টন আবার 2 সপ্তাহ পরে দিতে পারবো। এখন এটা ম্যানুফ্যাকচারারকে ফোন করে বলে দিয়েছে। এখন আপনি তো গাড়ি পাঠাবেন যে যাও তুমি এই 2টা ট্রাক নিয়ে আসো, নেক্সট ট্রাকগুলো কবে আসতে হবে এই ইনফরমেশন তো আপনি হয়তো ভুলে যেতেও পারেন। এখন কি করা হয়, ম্যানুফ্যাকচারার যেটা আছেন সে যখন তার সাপ্লায়ারের কাছে বা আপনার অপারেশনস ডিপার্টমেন্ট বা প্রোডাকশন ডিপার্টমেন্ট যখন সাপ্লায়ারের কাছে কোনো প্রোডাক্টের রিকুইজিশন দেয় থ্রু প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, সেটার মধ্যে থেকে লজিস্টিকের কেউ সিসিতে রাখে। আপনার রিকোয়ারমেন্টটা দেওয়া দেওয়া শেষ, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে আপনার জিনিস বলা শেষ, আপনার আর কোনো কিছু দায়িত্ব পালন করা লাগছে না। এখন দায়িত্ব পালন কে করছে? এখন দায়িত্ব পালন করছে হচ্ছে ট্রান্সপোর্টেশন বা লজিস্টিক ডিপার্টমেন্ট আর প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। সো কবে গাড়ি পাঠাবো, কখন আসবে, আপনি দিচ্ছেন কিনা, এই সকল ইনফরমেশন গুলো এখন লজিস্টিক ডিপার্টমেন্ট এন্ড প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে। আবার দায়িত্ব হচ্ছে প্রোডাক্টটা যখন নিয়ে আসছে, এই স্টোরেজের দায়িত্বটা কোথায় বলা হচ্ছে? স্টোর কোথায় করছেন? স্টোর করছেন হচ্ছে ওয়্যার হাউসে। তো ও যদি গাড়ি নিয়ে চলে যেত, যেমন এটার বাসার একটা উদাহরণ দিই, আপনাকে বাজার করতে দেওয়া হয়েছে, বাট ফ্রিজে কতটুকু জায়গা আছে এটা জানে হচ্ছে আপনার মিসেস। আপনি বাজার করে নিয়ে আসলেন, আসার পর দেখলেন যে ফ্রিজে এতগুলো জায়গা নেই, তখন কি হবে? ইটস গোইং টু বি ওয়েস্টেড। সো এই জন্য ফ্রিজের যে মধ্যে কতটুকু জায়গা আছে এইটার সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। সো এই কারণেই এখন ট্রান্সপোর্টেশন তো ওরা আছেই, সাথে সাথে স্টোরেজের দায়িত্বও আছে, এবং সেই সাথে সাথে ইনফরমেশন রিলেটেড, কবে অর্ডার আসবে, কখন পাঠাতে হবে, কখন আমার রিসিভ করতে হবে, কত পরিমাণের, এই সকল জিনিসগুলো হচ্ছে এখন লজিস্টিকের দায়িত্বে আছে। এখন আরেকটা একটু বলে নিই, এই যে স্টোরেজের দায়িত্বগুলো, স্টোরেজ আমরা কোথায় করি? স্টোরেজ আমরা নিশ্চয়ই ওয়্যার হাউসে করি। এখন আমাদের এই কোর্সের একটা সিগনিফিকেন্ট পোর্শন দেখবেন আমাদের পড়তে গেলে, আমাদের ওয়্যার হাউসের অপারেশন, আমাদের 3টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে ওয়্যার হাউস অপারেশন। এখন এই যে ওয়্যার হাউসের মধ্যে আছেন, কি অপারেশন হয়? প্রোডাক্টটাকে এখানে নামিয়ে দিলেন, নামানোর পর অর আমি, সরি, এখানে রাখলেন, গাড়ি থেকে আমি
আনলোড করলাম, করার পর প্রোডাক্টটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে শেলফ আছে বা আপনি র্যাক আছে, এইখানে প্রোডাক্টটাকে আবার লোড করে রাখলাম, আবার কাস্টমার অর্ডার আসলো, আবার আনলোড করলাম, করে আবার প্যাকিং করে পাঠিয়ে দিলাম। এখন তার মানে লোডিং আনলোডিং কাজ ওয়্যারহাউসের মধ্যে আছে। প্রোডাক্টটাকে কিভাবে স্টোর করতে হবে, ঠিকঠাক মতো এইভাবে স্টোর করব নাকি শেলফে রাখবো নাকি র্যাকে রাখবো, সেটার একটা ব্যাপার আছে। কারণ প্রোডাক্টটা হচ্ছে তাদের আমানত, আপনি কিন্তু প্রোডাক্টের প্যাকেজিং বলেন এই কোনো কিছুই নষ্ট করতে পারবেন না। কারণ যদি হয়, লন্ডনে আমরা ওইগুলা প্রচুর কিনতাম, যে ল্যাপটপের দেখবেন কর্নারের মধ্যে থেকে ওয়াটার ড্রপ পড়ে টরে কিছুটা আপনার একটু মানে কালার ডিসঅরিয়েন্টেড হয়ে গেছে, ওইগুলার ল্যাপটপের 299 পাউন্ডেরটা আমরা কিনতাম 260 পাউন্ডে। বিকজ আমরা ওই প্যাকেট দিয়ে আমার কিচ্ছু যায় আসে না, মানে 259 দিয়ে কিনতাম, প্রায় ধরেন বেশ 30-40 পাউন্ডের মতো ওরা একটা গিয়ে দিত। সো আমার প্রোডাক্টের তো কোনো ড্যামেজ নাই, পুরো ড্যামেজ হচ্ছে আউটার যেই আপনার প্যাকেটটা আছে। সো ওর জন্য আমি 30 পাউন্ড আমি বা 40 পাউন্ড সেভ করা আমার জন্য আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি গুড ইয়ে। তো এই জন্য কি করছে, ওয়্যারহাউসের মধ্যে থেকে আপনার আনলোড করছেন, লোডিং আনলোডিং করছেন, প্রোডাক্টটাকে রাখতে হচ্ছে। আবার এই যে বড় বড় আপনার 50 কেজি 60 কেজি ওজনের জিনিসপত্র, সেটা কি আপনি ঘাড়ের পথে নিতে পারছেন? সার্টেনলি নট। আপনার জন্য কি লাগছে? আপনার জন্য ফোর্কলিফট লাগছে, বা দ্যাট মিনস ওয়্যারহাউসের ম্যাটেরিয়ালটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নেওয়ার জন্য আপনার ওই মেশিনস গুলো কিন্তু হ্যান্ডেলিংও করা লাগছে। আবার ওই মেশিন দিয়ে সুন্দর করে র্যাকে রেখে দিচ্ছেন, আবার ওই মেশিন দিয়ে আবার নামিয়ে দিচ্ছেন। তার মানে কি হলো দেখেন, লজিস্টিককে দায়িত্ব দিয়েছে, ভাই তুমি ওয়্যারহাউস প্রোডাক্টের স্টোরেজ রাখবা। স্টোরেজ কোথায় করেন? ওয়্যারহাউসে। ওই স্টোরেজ করতে গিয়ে কিন্তু আপনার শুধু স্টোরেজ হচ্ছে না, স্টোরেজের সাথে একটা হয়ে গিয়েছে এমএইচ, মানে হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং। তার মানে ম্যাটেরিয়াল গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিব কিভাবে। দ্বিতীয়ত তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই যে ম্যাটেরিয়াল স্টোরেজ, প্রোডাক্টটাকে কিভাবে স্টোর করবা। আবার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ এই যে আপনার কাছে কার্টনে আসছে 50টা বিস্কিট, কিন্তু একটা কার্টনের মধ্যে থাকে, বাট মিনা বাজার ধানমন্ডি ব্রাঞ্চ অর্ডার করেছে 30টা। তার মানে এই প্যাকেটটাকে ভেঙে, আপনার 50টাকে ভেঙে ছোট করে করে আরেকটা সুন্দর করে প্যাকেট করে দেওয়া লাগছে। তার মানে ওয়্যারহাউসে প্যাকেজিং এর দায়িত্ব কিন্তু এই লজিস্টিকের পড়ে গিয়েছে। তার মানে খেয়াল করে দেখেন, আমরা পিছনেরটায় গেলে যে লজিস্টিক শুরু করেছিল ছোটখাটো বাচ্চার মতো উইথ অনলি ট্রান্সপোর্টিং গুডস, বাট উইথ টাইম, বিকজ সাপ্লাই চেনের মধ্যে থেকে অনেক সময় প্রোডাক্ট লস হয়, প্রোডাক্ট থেফট হয়, এইটার একটা হিউজ একটা পোর্শন আছে অ্যাক্সিডেন্টের মধ্যে হয়, এটার নো ওয়ান ইজ টেকিং দ্য রেসপন্সিবিলিটি। সো এই ওনারশিপটা করার জন্যই লজিস্টিকেই বলেছে, বাবা তুমি যেহেতু প্রোডাক্টটাকে আনা নেওয়া করছো, পথের মধ্যে যদি কোনো ড্যামেজ হয় তুমি তো রেখে দিবে, এবং আমি তো গুড ফেথ রিসিভিং করে নিয়ে, বিকজ আমাদেরই তো লোক, গুড ফেথ রিসিভিং করে নিয়ে আমি তো রাখবো, রাখার পর যখন ড্যামেজ হবে তখন বললো ভাই এটা তো আমি করিনি, এটা তুমি করছো। নো ওয়ান ইজ টেকিং দ্য রেসপন্সিবিলিটি, তাহলে এটা তুমিই করো। স্টোরেজের দায়িত্ব তো দিল, ওয়্যারহাউসের ভিতরে প্রোডাক্টের এই যে আনলোড করার কাজও ওদের। আনলোড করে ফোর্কলিফট বলেন, অন্যান্য মেশিন যেগুলোকে বলেন, রিচ ট্রাক বলেন, যা যাই আছে সেইখানে সবগুলোর আইটেমগুলোকে আনলোড করে আবার ট্রাভেল করে সামনের দিকে নেওয়া, এইটাও কিন্তু লজিস্টিকের দায়িত্ব। আবার কাস্টমার অর্ডার আসলে সেই অর্ডারটার জন্য একেবারে এই যে স্টোরেজে যে প্রোডাক্টগুলোকে নামাচ্ছেন, নামায় আবার প্যাক করছেন, করে আবার সুন্দর করে গাড়িতে করে কাস্টমারের কাছে পাঠিয়ে দিচ্ছেন, এটার দায়িত্ব হচ্ছে লজিস্টিকে দিয়ে দিয়েছে। সো লজিস্টিক অ্যাকচুয়ালি পারফর্মস আ হিউজ রোল ইন দ্য সাপ্লাই চেইন, যেটা হচ্ছে আগে শুধুই মাত্র ছিল ট্রান্সপোর্টেশন, বাট এখন উইথ ট্রান্সপোর্টেশন এই যে মাল্টিপল রেসপন্সিবিলিটি, এটা আসলে কেউ কাউকে মানে মানে খুশি হয়ে দিয়ে দেয় না। ইস্যুসটা ছিল হচ্ছে সাপ্লাই চেইনের ড্যামেজটা হচ্ছিল, নো ওয়ান ইজ অ্যাকচুয়ালি টেস্টের কথা বলছে, নো ওয়ান ইজ টেকিং দ্য রেসপন্সিবিলিটি। সো সামওয়ান হ্যাজ টু। এই জন্যই তারা লজিস্টিককে এতগুলো রেসপন্সিবিলিটি তারা দিয়ে দিয়েছে, এবং এটাই তাদের করতে হয়েছে। স্যার কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা একটু পরেরটাতে যেতে পারি। কোনো পার্ট না বুঝতে থাকলে স্যার অনলাইন ক্লাস, আই ক্যান নট রিড ইউর ফেস অর রিড ইউর মাইন্ড। যেই পার্টটা বুঝতে পারবেন না, একবার না 10 বার বলবেন স্যার, আমি আই উইল বি হ্যাপি টু অ্যাড্রেস ইউর কোয়েশ্চেন্স অর অ্যান্সার্স। বাট যদি না বুঝতে পারেন প্লিজ আমাকে, রাফসান আপনি তো সাপ্লাই চেনটা করে করেননি, সাইফ আহমেদ আপনিও সাপ্লাই চেনটা করেননি, একেবারে লজিস্টিকটা নিয়ে গিয়েছেন, আপনাদের দুইজনের জন্য একটু হয়তো ডিফিকাল্টি হবে। গোমস সুবিধা একটাই হচ্ছে, গত ক্লাসে সাপ্লাই চেন করে এসে পরেরটাই করছে,
ওর জন্য একটু সমস্যাটা কম হবে। ক্লাসেও যেহেতু যথেষ্ট কোয়েশ্চেন করে, ওর কোয়েরিজ থাকলে ও কোয়েশ্চেন করে। আপনাদেরও প্লিজ আই উড রিকোয়েস্ট রাফসান এবং সাইফ আহমেদ, আপনাদের কোনো কোয়েরিজ থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। তার মানে অর্পণ দাস আর কিবরিয়া আপনারা কোয়েশ্চেন করবেন না তা না, আপনারা করবেন যেই পার্টটাতে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্লিজ। হ্যাঁ, সো কোনো কোয়েশ্চেন? জি স্যার, ইয়েস, ইয়েস প্লিজ। এই স্লাইডটা কি শেয়ার করা হয়েছিল আমাদের সাথে, না স্যার, যেটা আমরা এটা এখন আমি এইটা দেখছি? পুরোটা শেষ করতে পারিনি এর আগের দিনের ক্লাসে। হ্যাঁ, এই জন্য এটা আমি শেয়ার করিনি। আজকে যেরকম পুরোটা শেয়ার হয়ে গেলে তারপরে দেখবেন এটা আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, আর ফার্স্ট ক্লাসের ভিডিওটা মনে হয় আপনি করেন না, শেয়ার করা হয় ওটা নাই? ওটা করতে পারিনি। এটা আমি, এটা শেষ হয়ে গেলে পার্ট 1 আর পার্ট 2 করে আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো যেটার কথা বলছিলাম যে রিভার্স লজিস্টিক, লজিস্টিক দুটো ছিল। এই যে আমরা এই জায়গাতে যদি একটু দেখার চেষ্টা করি, এখানে সরি তিনটা ছিল, এখানে দুটো দেখেছি, ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড। আরেকটার কথা বলেছিলাম রিভার্স লজিস্টিক, যেটা আমাদের রিটার্ন প্রোডাক্টগুলোকে নিয়ে আমরা করার চেষ্টা করি। এবং এই রিভার্স লজিস্টিকটা শুধুমাত্র যে আসলে আপনার ফল্টি প্রোডাক্ট হলে হবে, নট নেসেসারিলি। এটার জন্য অন্যান্য ক্ষেত্রে আপনার আছে, যেখানের মধ্যে থেকে সিজনাল প্রোডাক্টের কথা বলছিলাম, যেটা আপনার ইলেকট্রিক হিটারের কথা বলছেন, গিজারের কথা বলছেন, এই সো অ্যান্ড সো ফোর্থ। এই জিনিসগুলো ইভেন উইন্টারের সময় এসিও দেখবেন একেবারে কমে যাচ্ছে। এসি কমে টমে যে সেখানে ব্ল্যাঙ্কেট, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট বলেন, ওয়াটার হিটারের মতো কথা বলছেন, এই সব কিছু ভরে যাচ্ছে। সো প্রোডাক্ট রিকলও কিন্তু আবার মাঝে মাঝে হয়। ওই যে আপনার টেসলার কথা দেখবেন, যদিও চায়নাতে ওদের ইস্যুস ছিল যে চায়নাতে টেসলা কার্স গুলো বিক্রি করতে পারবে না, কারণ ওদের আর মিলিটারি যেই সার্ভেলেন্সের যে ওদের যে পারমিশনটা দরকার ছিল সেটা তখন ওরা নিতে পারেনি। বাট পরে এলন মাস্ক ভিজিট করে ওদের একেবারে হাই অফিসিয়াল অথরিটির সাথে গিয়ে করার পর এখন আর কোনো সমস্যা হচ্ছে না। বাট এছাড়াও দেখবেন সাপ্লাই চেইনে প্রচুর আমাদের আছে, যে সনি বাচ্চাদের জন্য একটা টয়েস টাইপের বানিয়েছিল, তার মধ্যে থেকে দেখা গিয়েছে যে যেই ধরনের আপনার ইস্যুস গুলো আছে, যে ওদের একটা কেমিক্যালসে বাচ্চাদের অ্যালার্জি হয়, এগুলো তো ধরেন অনেক পুরানো ঘটনা। এখন রিসেন্ট একটা ঘটনা বলেন তো যেটাতে এই প্রোডাক্ট রিকল করতে বলা হয়েছে, সমস্ত মার্কেট থেকে প্রোডাক্টগুলোকে উঠিয়ে নিতে বলেছে। রিসেন্টলি একটা, যেটা আমার আপনার সবাইকে হাইলি ইম্প্যাক্ট করেছে, একটা রিসেন্টলি মার্কেট থেকে ওয়ার্ল্ড ওয়াইডে প্রোডাক্টটাকে সরিয়ে নিতে বলেছে, এবং সেটার জন্য আপনার আমরা সবাই হাইলি ইম্প্যাক্টেড হয়েছিলাম। কেউ বলতে পারবেন স্যার? স্যার, আরেকবার বলুন প্লিজ। স্যার কোকা কোলা। না স্যার, যেটা আমরা সবাই দিয়েছিলাম, সবাই দিয়েছি স্যার। স্যার কোকা কোলা। না রে বাবা, কোকা-কোলা না। এই যে এইটার কথা মনে আছে স্যার, ভ্যাকসিন। এখন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন জি স্যার, অ্যাস্ট্রাজেনেকা উঠাই নিছে। এখন মার্কেট থেকে এই সব অ্যাস্ট্রাজেনেকা টু উইথড্র কোভিড ভ্যাকসিন, এই যে দেখেছেন, এই যে এখান থেকে দেখেন, এই মার্কেট থেকে সব গ্লোবালি অ্যাজ ডিমান্ড, ওরা এটাকে বলতেছে অ্যাজ ডিমান্ড ডিপস। বাট কোয়েশ্চেনটা হচ্ছে যে লং টার্ম সাফারিং, আমার আপনার এখন যে মানে আপনি একটু আমরা খেয়াল করে দেখলে দেখবেন যে স্যার আমাদের অ্যালার্জির কথা চিন্তা করেন, আমাদের ইমিউন সিস্টেমে দেখবেন আগে আমরা বছরে 1 থেকে সর্বোচ্চ 2 বার আমরা একটু এই ভাইরাল ফিভার হ্যান ত্যান এগুলাতে অসুস্থ হতাম। এখন এমন অবস্থা হয়ে গেছে স্যার, প্রতি সেমিস্টারে 2 বার হওয়া লাগে। যে ইমিউন সিস্টেমের এত 12টা 13টা বেজে গিয়েছে এই এই কোভিড ভ্যাকসিনের আপনার মানে ওরকম ভাবে। কারণ অনেক জায়গাতে দেখেছেন, আপনারা সার্টেনলি এটাকে ফলো করবেন, যে বিভিন্ন জায়গাতে আমেরিকাতে যে সমস্ত ধরেন ট্রায়ালস এর কথা বলে, ওরা তো অনেক কিছু ইনফরমেশন আপনার কনসিল করে রাখে। সো মডার্নার ক্ষেত্রেও বলা হয়েছে ওদের থার্ড ট্রায়ালের যে ইনফরমেশন গুলোকে ওরা হাইড করে রেখেছে, বিকজ এই মানে ভ্যাকসিন রেসে তাদেরকে যে কোনো ভাবে প্রোডাক্টটাকে বাজারে আনতে হতো, এবং যদি না আনতে পারতো তাহলে হচ্ছে তাদের হিউজ পোর্শনের লস হতো, যেটা অ্যাস্ট্রাজেনিকাও হয়েছিল। যে অ্যাস্ট্রাজেনিকার যদি প্রোডাক্টটা আপনার, ওরা একদিক থেকে ট্রায়াল দিচ্ছে আর একদিক থেকে প্রোডাকশন শুরু করছে, তারা একটা ইয়েতে যে না এটাই ঠিক হবে, যদি ওটা মানে আপনার ফল্টি হয়ে যেত তাহলে টোটাল ব্যাচ গুলো নষ্ট হয়ে যেত। এখন ইউ নেভার নো তাদের কাছে আসলে কি রেজাল্ট এসেছে, কারণ এখন সবাই দেখছে আপনার আমার অ্যালার্জি মার্কার, যেটাকে আইজি বলি, প্রতিজন দেখবেন সবারই আছে, এক্সট্রিম লেভেলে বেড়ে গিয়েছে কোভিড এর পর। ইমিউন সিস্টেম ইয়ে হয়ে গিয়েছে আপনার,
দেখবেন খুব ইজিলি আপনি উইক হয়ে যাচ্ছেন, ব্লাডের মধ্যে থেকে ক্লট হয়ে যাচ্ছে, তারপরে অনেকের হার্টবিট প্রচুর পরিমাণে বাড়ছে, আপনার যেরকম বলছেন হার্টের যে ওয়ালটা আছে ওয়ালটাও আগের থেকে অনেক বেশি ইনফ্লামেশন করছে, বুকে জ্বালাপোড়া করে। সো আল্লাহ মাবুদি জানে যে আসলে এই ভ্যাকসিনে আমাদের কতটুকু উপকার হয়েছে বা কতটুকু ইয়া হয়েছে। সো এটাও মার্কেট থেকে প্রোডাক্টটাকে রিকল করে নিয়েছে। হ্যাঁ, সো এইটার যে ক্ষেত্রে বলছিলাম এই জন্য দেখবেন স্যার, আর মার্কেটিং এর 4P কথা মনে আছে? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন স্যার। জি স্যার। ওটা কি বলেন তো স্যার? ওই যে 4P কথা শোনার চেষ্টা করি যে অনেকে বলে 4P 4P। হ্যাঁ, আমার ভাই তোমার ভাইয়ের মতো। কি স্যার, একটু আমাকে হেল্প করেন তো। স্যার, এটাকে যদি এক্সপ্লেন করি শর্টলি, সেটা হ্যাঁ, হচ্ছে বলেন প্লিজ। প্রোডাক্ট, প্রাইস, তারপর হচ্ছে প্যাকেজ এবং না, আচ্ছা বলেন, আমি আপনাকে এটা বলছি। প্রোডাক্ট, প্রাইস। প্রোডাক্ট, প্রাইস, তারপর হচ্ছে প্যাকেজিং, আর লাস্ট এটা হচ্ছে স্যার এটা কি প্রোডাকশন? না স্যার। রাফসান। The promotion, sir. Price, product placement, promotion. জি প্রমোশন স্যার, প্রমোশন, আচ্ছা, সরি। এটা তো বুঝলাম, বাট ইহা কি? এটা কি? এই যে আমরা 4P কথা বলি, এইটা কি স্যার? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এইটার মানে এই 4P মানে কি? এটাকে কি কি করে, কি বলা হয়? এটা তো বললাম ইহার নাম ইহা, বাট এটা আসলে কি হয় স্যার, ভাই? প্রোডাক্টটা কখন প্রডিউস করতে হবে, কি প্রাইসে আমরা সেল করব, কোন প্লেসে আমরা এটাকে মানে কি বলে, কোন প্লেসে আমরা এটা লঞ্চ করব, এবং এটা হচ্ছে প্রমোশনটা এইটা তো এই আপনি প্রোডাক্টটাকে। ডেসক্রিপশন দিলেন, বাট এছাড়া কি মানে এইটা দিয়ে কোম্পানি কি সুযোগ সুবিধা করার চেষ্টা করে, একটু এইটা আমি জানতে চাচ্ছিলাম, যে এইটাকে যে কোম্পানি Sir, 4P নিয়ে আমরা কথা বলি, বাট এই 4Pটা কোম্পানির জন্য কি? the marketing করে মেইনলি the marketing কাস্টমারের মার্কেটিং ডিমান্ড করার জন্য অর্পণের একটা কথা নিলাম, অর্পণ রাইট ট্র্যাকে যাচ্ছেন, আর একটু গোছায় বলেন তো স্যার, ঠিক বলছিলেন। মেইনলি কাস্টমারের নিড আর ডিমান্ডটা করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা, আমি এবার একটু গোছাই বলি। আপনার আপনার একটা পার্ট আমি নিচ্ছি। জিনিসটা হয় দেখেন, আহ, এই চারটাকে কেউ বলা হয় মার্কেটিং মিক্স। এখন এই জিনিসটা তো আমরা পড়ে আসছি মার্কেটিং মিক্স, বাট এটার মাহাত্ম্যটা কি? এইটাকে বলা হয় একটা কোম্পানির জন্য ব্রহ্মাস্ত্র, মানে একটা ওয়েপেন। এই চারটা জিনিস কোম্পানির এর হাতে থাকে। প্রোডাক্টের জন্য চারটা, সার্ভিসের জন্য সাতটা। এই চারটা যে জিনিসটা কোম্পানির ব্রহ্মাস্ত্র, এই জিনিসগুলো কোম্পানি তার নিজের প্রয়োজন মতো ব্যবহার করে মার্কেট থেকে যেই ধরনের রেসপন্স সে চায় সেটা তুলে আনতে পারে। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে কিভাবে? এই চারটা কোম্পানির কন্ট্রোলে কেন থাকে? ভাই, প্রোডাক্টের কোয়ালিটি আমি চাইলে একটু কম করতে পারি, বেটার করতে পারি। প্রাইসটাকে আমার যদি ইচ্ছা, আমি হাই প্রোডাক্ট প্রাইস দিয়ে প্রোডাক্ট ছাড়তে পারি বা করতে পারি। প্রমোশন, কোন সময় প্রমোশন দিব, দ্যাট ইজ ইয়োর কোন প্লেসগুলোতে কোম্পানির এটা আওতাধীন। কোম্পানি আগে শুরু করবে না, আমি কি শুধুমাত্র গুলশানে আমি শুরু করব, নাকি ঢাকা শহরের 8টা জায়গায় আউটলেট একসাথে খুলবো, এটা এন্টারলি কোম্পানির নিজস্ব ব্যাপার। হ্যাঁ, আপনি বলতে পারেন ডিমান্ড। অনেক ক্ষেত্রে কোম্পানি একটু সেফ থাকার জন্য বার্গার কিং শুধুমাত্র গুলশানে প্রথমে খুলেছিল। বাট আমি যদি বার্গার কিং এর কথা বলি, সে এগ্রেসিভ ভাবে ম্যাকডোনাল্ডস বাইরের দেশে কি করে টানা 16-17টা জায়গাতে একসাথে একদিনে আউটলেট ওপেন করছে। এটা নিতান্তই কোম্পানির হাতে। এখন যে জায়গাতে আসেন দেখেন, এই চারটা টুলস কোম্পানি মিক্স করে ইউজ করে করে মার্কেট থেকে যে ধরনের রেসপন্স সে চায় সেটা তুলে আনতে পারে। যেমন একটা উদাহরণ দেই, আমার সেলস আপনার ড্রপ করেছে, আমি এখন কি করব? আমি চাইলে প্রাইসটাকে ড্রপ করে দিতে পারি, অথবা একটা প্রমোশনস দিতে পারি। আপনাদের এখন থেকে ঠিক 7-8 বছর আগে নিয়ে যাই। গ্রামীণ ফোন সব সময় তৃতীয় মাসে তৃতীয় সপ্তাহে হঠাৎ একটা আসলো যে রিচার্জ করলে 10% আপনি ক্যাশব্যাক পাবেন। সবাই ধুমায় করে রিচার্জ করা শুরু করলাম। তো এই প্রমোশনটা কেন দিয়েছিল? বিকজ ওদের যেই সেলস টার্গেট, সেই টার্গেটটা অ্যাচিভ হয়নি। সো ওদের টার্গেটটা কি ছিল? আমার সেলসটাকে অ্যাচিভ করার জন্য। এখন আপনার মার্কেটে কি টার্গেট? ভাই, আমার সেলসটা বাড়াবো। আগে ইট ওয়াজ অনলি অ্যাভেলেবল ইন ঢাকা সিটি। আপনি এখন বরিশাল, খুলনা, রাজশাহী ওইদিকেও যাচ্ছেন,
মাল্টিপল প্লেসে চলে যাচ্ছেন। আপনার স্যারদের একটা এক্সাম্পল দেখাই, টয়োটার একটা সবচেয়ে ফেমাস অ্যাডভার্টাইজমেন্ট, আমি প্রিটি শিওর আপনারা দেখছেন, এন্ড টয়োটা ইটস নট এ ট্র্যাপ, ওই অ্যাডভার্টাইজমেন্ট একটু দেখেছিলেন? আমি একটা টয়োটার সবচেয়ে ট্র্যাপ ও এত সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এইটার লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এইটার লিঙ্কটা টয়োটার এইখানের মধ্যে থেকেও একটু যদি আপনাকে দেখাই, সাউন্ডটা আমি একটু বন্ধ করে নেই। এটার টয়োটার যতগুলো এই পর্যন্ত অ্যাড করেছে তার মধ্যে থেকে সবচাইতে সাকসেসফুল এই অ্যাডটা ছিল। এখন এই অ্যাডটাতে দেখেন, এই অ্যাডটা কেন করেছিল টয়োটা? টয়োটাকে সবসময় দেখা হতো ইটস এ লো কস্ট কার। লো কস্ট মানেই হচ্ছে ইট ইজ নট ডিউরেবল। সো টয়োটা তার মার্কেট থেকে তারা একটা মেসেজ দিতে চাচ্ছিল যে চিপ মিনস যে এটা ডিউরেবল না। এই কারণে দে কেম আপ উইথ দিস ওয়ান্ডারফুল অ্যাডভার্টাইজমেন্ট। একটু দেখেন এইখানের মধ্যে থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট তারা তৈরি করে সবগুলো গাড়িতেই তারা এইগুলা চালু করেছে। সো আমি একটু সবচেয়ে আগেরটাতে একটু যাওয়ার চেষ্টা করি। টয়োটার ইটস এ ট্র্যাপ, এই অ্যাডভার্টাইজমেন্টটার সবচেয়ে প্রথম যে ভার্সনটা করেছিল এটা হচ্ছে আপনার এইটা ছিল সবচেয়ে প্রথম। মেক্সিকোতে, আপনার আমেরিকার মেক্সিকোতে দেখেছেন ওরা এই ট্রাক টাইপের ইউজ করে। সো টয়োটার মার্কেটে সবাই বলবে যে টয়োটা তো কম দামি কার, তার মানে হচ্ছে রাস্তায় পড়ে থাকবে। সো ওরা একটা কর্নফিল্ডের পাশ দিয়ে যাচ্ছে, এটার ইয়েটা খুবই বাজে, আপনার ইয়েটার রেজলিউশন। তখন একটা মেয়ে মিনি স্কার্ট পরে দাঁড়িয়ে আছে অ্যান্ড ইজ অ্যাকচুয়ালি লুকিং ফর হেল্প। সো সেই জায়গাতে সে কিন্তু শট করে দেখে গাড়িটা নিয়ে চলে গেল। তখন বলতেছে যে তুমি কি করলা? তখন ও বলছে ইটস এ ট্র্যাপ। বলে ওয়াই? এর পরেরটা দেখেন, এখানের মধ্যে থেকে বলছে, আমি যদি একটু ব্যাক করি, ইটস এ ট্র্যাপের পর এর পরের লাইনটাতে দেখেন যেখানে, হ্যাভ ইউ এভার সিন এ ব্রোকেন ডাউন টয়োটা? টয়োটাকে কি রাস্তায় কখনো ভেঙে পড়তে দেখেছো? সো টয়োটা মানে হচ্ছে ইট মে বি অ্যান ইনএক্সপেন্সিভ কার কম্পেয়ার টু জেনারেল মোটরস বা অন্যান্য থেকে, বাট টয়োটা কখনো রাস্তায় ভেঙে পড়ে না, দ্যাটস ওয়াই ইটস এ ট্র্যাপ। তখন দেখা যাচ্ছে এটা একটা ভদ্রলোক, সে তার আর এই ফিমেলের কাস্টম এগুলোকে পরে টরে বসে আছে। সো এইটা ইট বিকেম সো পপুলার। এরপর থেকে টয়োটা তার সকল গাড়ির জন্য তারা এই অ্যাডভার্টাইজমেন্টটাকে ইউজ করেছিল। সো মার্কেটিং মিক্সটাকে বলা হয় দিজ আর টুলস, অথবা ব্রহ্মাস্ত্রের কথা বলছেন, দ্যাট ইজ এন্টায়ারলি কোম্পানির কন্ট্রোলে থাকে, এবং কোম্পানির কন্ট্রোলে থেকে কোম্পানি তার প্রয়োজন মতো যেইটা ব্যবহার করা দরকার, অথবা একসাথে অনেকগুলোকে মিক্স করে ব্যবহার করে, কারণ সে মার্কেটে যেই রেসপন্সেসটা চায় সেই রেসপন্সেসটাকে তুলে আনার জন্য। সো এই জন্য এইটাকে বলা হয় প্রোডাক্টের ক্ষেত্রে 4P, আর অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে সেটাকে বলা হয় 7P। সার্ভিসের ক্ষেত্রে তিনটা আছে, একটা হচ্ছে পিপল, আরেকটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স, আরেকটা হচ্ছে প্রসেস। পিপলটা মানে দেখেন, স্যাররা তো সেলুনে যান, যেই মামা একজন সুন্দর করে চুল কাটে, আরেকটা মামা ওরকম পারে না। একজন মামা খুব চমৎকার ম্যাসাজ দেয়, আরেকটা মামা মনে হয় আপনার ঘাটটা ভেঙে ফেলে দিবে। সো ম্যাসাজ হচ্ছে আপনার এই সার্ভিসটা একজনের থেকে আরেকজনে ভ্যারি করে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে সার্ভিসের জন্য পিপল ইজ ইম্পর্টেন্ট। আপনারা একটু খেয়াল করে দেখবেন তো। আরেকটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্সের কথা বলা হয়। ঢাকা মেডিকেলে বা অন্যান্য জায়গাতে আমরা যখন যাই, ওইটাকে চাইলে কত সুন্দর করে রাখতে পারে, কিন্তু ওই জায়গাটাকে ওরা অপরিষ্কার রেখে টেকে হ্যান ত্যান করে, ঢুকেই আপনার কাছে মনে হয়, মানে ফিজিক্যাল এভিডেন্স মানে দৃশ্যমান চোখে যা দেখতে পাচ্ছেন। আমি যেই জায়গা থেকে সার্ভিস নিব সেই জায়গায় যদি টপ ক্লিন থাকে, সুন্দর ফার্নিচার থাকে, এয়ারকন থাকে, দেখি আমার মনে হয় বাহ, এরা তো সার্ভিস চমৎকার দিতে পারবে। পরে যেটা দিবে, বাট আপনার ফার্স্ট অ্যাপিয়ারেন্সের লুকে মনে হবে এর কাছ থেকে আপনি একটা চমৎকার সার্ভিস পেতে যাচ্ছেন। এই জন্য ফিজিক্যাল এভিডেন্স ইজ ইম্পর্টেন্ট। লাস্টে বলা হয়েছে প্রসেস, যেই প্রসেসে সার্ভিসটা দিবেন ওই প্রসেসটা একটা ভালো হওয়াটা ইজ ইম্পর্টেন্ট। প্রথমে কি করবেন, তারপরে এটা করবেন, তার মানে ওই যে সিরিজ অফ স্টেপস 1 2 3 4 কি করবেন এটাকে বলা হয়েছে। এখন আমাদের লজিস্টিকের ক্ষেত্রেও আমাদেরকে ওই মার্কেটিং থেকেই কপি করে এনে ওরাও বলেছে যে আমরাও লজিস্টিক মিক্সটাকে ব্যবহার করি। তো লজিস্টিক মিক্সটা মূলত কি, ওই যে শুরু করেছিল শুধুই মাত্র ট্রান্সপোর্টেশন দিয়ে,
বাট লজিস্টিকের ঘাড়ে এখন বহু দায়িত্ব দিয়ে দিয়েছেন। দায়িত্বের মধ্যে থেকে বলা হয়েছে যে কি তুমি এই ওয়্যারহাউস দেখবা, তুমি স্টোরেজ দেখবা, তুমি ট্রান্সপোর্টেশন দেখবা, তুমি প্যাকেজিং তোমার দায়িত্ব। তার মানে এই মিক্সটার মানেই হচ্ছে এই যে লজিস্টিককে শুরু করেছিল ইট ওয়াজ অনলি এ ট্রান্সপোর্টেশন, বাট এখন এই ট্রান্সপোর্টেশন ছাড়াও ওই যে তার ইনফরমেশন ফ্লোটাকে খেয়াল করতে হয়, স্টোরেজ কোথায় করেন ওয়্যারহাউসের কাজটাকে দেখতে হয়, প্যাকেজিংটা দেখতে হয়। প্যাকেজিংটা কেন দেখতে হয়? কারণ আমি যখন কিনে আনি বাইরের থেকে তখন একটা বড় মাস্টার কার্টুনে থাকে হচ্ছে 200 পিস, বাট আমার মিনা বাজারের ধরেন ধানমন্ডি ব্রাঞ্চ ওটা তো 200 পিস সে চায় নাই, সে চেয়েছে মাত্র 70 পিস। আমি তখন কি করতে হবে, ওইটাকে ভেঙে ভেঙে তারপরে আমার ছোট ছোট প্যাকেট করে দিয়ে দিতে হবে আপনার 70 পিসের বা 100 পিসের। তো সেই জন্য প্যাকেজিং ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আর আমরা দেখব লজিস্টিকে আগে প্যাকেজিং শুধুমাত্র মার্কেটিং এর লোকরাই হাউকাউ করতো যে আমার প্যাকেজিং এরকম হবে, বাট এখন আর মার্কেটিং এর লোকরা পারে না। সেই ক্ষেত্রে আপনার লজিস্টিকের যারা আছেন তাদের কনসেন্ট নেওয়া লাগে, বিকজ দিনের শেষে ওরাই আসলে আপনার ওই প্রোডাক্টের মুভমেন্টটাকে করে। সো সেই জন্য তাদের তাদের সুবিধার জন্যই প্যাকেজিংটা এখন তাদের হাতেই পড়ে গিয়েছে। সো ট্রান্সপোর্টেশনটা তো আছেই, ইনভেন্টরি কন্ট্রোলের ব্যাপার আছে, এই সকল কিছু লজিস্টিকের আমাদের দেখবেন আমাদের এই চ্যাপ্টারগুলোতে আমরা সেই পার্টটাকে দেখার চেষ্টা করব, যে প্যাকেজিংটাকে দেখবো, ট্রান্সপোর্টেশনে দেখবো, ওয়্যারহাউসে দেখবো। এই যে ওয়্যারহাউসেরটাকে যদি একটু খেয়াল করে দেখবেন এই জায়গার ক্ষেত্রে আপনার জুম করলে দেখবেন এখানের মধ্যে থেকে আমাদের যেখানের মধ্যে থেকে আছে ম্যাটেরিয়াল স্টোরেজের কথা বলা হচ্ছে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, এই জিনিসগুলো আমরা দেখব যে ম্যাটেরিয়ালটাকে হ্যান্ডেল করতে হলে কি কি ধরনের অপশনস আমাদের আছে, কোন কোন অপশনসে কোন কোন জিনিসগুলো আমরা ইউজ করব, ম্যাটেরিয়াল যে স্টোর করব স্টোরেজের অপশনসগুলো কিরকম আছে। কারণ এখন সবাই চায় অল্প জায়গাতে অধিক জিনিসপত্র আপনাকে রাখতে, অ্যাট দ্য সেম টাইম আমি যেন খুব ইজিলি প্রোডাক্টটাকে আপনি ট্রেস করতে পারি ভাই প্রোডাক্টটা কোথায় আছে। ওই যে আপনাদের সাথে এরকম হয় যে এমন সুন্দরভাবে গুছিয়ে রাখছে, আমার বাসায় একজন সাপোর্ট সার্ভিস আছে, এত সুন্দরভাবে গুছিয়ে রাখে যে কোথায় রেখেছে ওটা খুঁজে বের করতেই আমাদের 3-4 দিন লেগে যায়। সো ম্যাটেরিয়াল স্টোরেজের ক্ষেত্রেও আমাদের নিয়মটা হচ্ছে ম্যাটেরিয়ালটাকে এমন ভাবে রাখবো যেন অল্প জায়গাতে এনাফ প্রোডাক্ট রাখতে পারি, ইজি টু সেখানের মধ্যে থেকে আনলোড লোড করতে পারি, এবং ইজি টু ফাইন্ড আউট। এই সবকিছু আমাকে এনশিওর করতে হবে। তো এই জিনিসগুলো আমরা এখানের মধ্যে থেকে দেখব। এখন যে পার্টটাকে একটু দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে 1PL 2PL 3PL 4PL এগুলো আমরা একটু শুনেছিলাম। কিবরিয়া আপনাদের সাথে মনে আছে এগুলো? আপনাদের সাথে ক্লাসে করা হয়েছিল মনে আছে? অর্পণ দাস জি 1PL স্যার, ডিম ব্যবসায়ীর সাথে তুলনা করেছিলেন স্যার। হ্যাঁ স্যার, ডিম ব্যবসায়ী, ডিমের যে দাম স্যার এখন ডিমের সাথেই তুলনা করা লাগবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি একটু বলে দিই। যেমন আমাদের ক্ষেত্রে আপনার সবসময় এখন এই ট্রেন্ডটা সবচেয়ে বেশি চলে আসছে যে আমরা কিছু ক্ষেত্রেই বলি যে আমরা থার্ড পার্টির কাছে দিয়ে দিচ্ছি। তো থার্ড পার্টি মানে কে? মানে হচ্ছেন বায়ার হচ্ছে একটা পার্টি, সেলার হচ্ছে আরেকটা পার্টি। সো এই দুইটা পার্টি বাদ দিয়ে অন্য যে কোনো পার্টিকে যখন যে কোনো কাজগুলোকে দিয়ে দেন তখনই সেটাকে বলছি আমরা থার্ড পার্টির কাছে। সো এই 1PL 2PL 3PL মানে হচ্ছে পিএল মানে হচ্ছে পার্টি লজিস্টিক। 1PL ওয়ান পার্টি লজিস্টিক, 2PL টু পার্টি লজিস্টিক, 3PL থ্রি পার্টি লজিস্টিক, 4PL ফোর পার্টি লজিস্টিক। আমরা একটু এইভাবে একটু দেখার চেষ্টা করব। যেই ডিমের উদাহরণটাই দেই সেটা আগেও দিব। অর্পণ দাস আর গোলাম কিবরিয়া যদি আমাকে একটু অ্যাড করেন তাহলে একটু আপনারাও হেল্প করেন। হ্যাঁ, আমরা একটু শুরু করি এটা। কারণ আমাদের সাপ্লাই চেইনে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টেশন বলেন, ওয়্যারহাউসিং বলেন, অনেক কাজ আমরা অন্যের কাছে দিয়ে দিই। এই যে যেই ওয়ার্ডটা আপনারা প্রায় শুনে আসেন, আউটসোর্স করে দিচ্ছি। আউটসোর্স মানে হচ্ছে আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, সামওয়ান এলস ইজ। কারণ সাপ্লাই চেইনে তো স্যার অপারেশনস ম্যানেজমেন্টে মনে আছে ম্যাটেরিয়াল রিকুইজিশন প্ল্যানিং করেছিলেন? মনে আছে স্যার? এমআরপি বলা হয়, মনে পড়ে? জি স্যার করছিলাম। ম্যাটেরিয়াল রিকুইজিশন প্ল্যানিংটা মানে কি? আমরা যদি স্যার সহজ কথায় বলি, আপনার এই যে খাওয়ার টাইম, দুপুরে তো খাওয়ার টাইমই বলি, এই কাচ্চি বিরিয়ানি বানাতে গেলে আপনার বাবুর্চির কাছে যখন যান, বাবুর্চির কাছে বাবুর্চি কি করে একটা বিশাল বড় লিস্ট দেয়,
আপনার খাসির মাংস 4 কেজি, এইটা লাগবে ওইটা লাগবে, ত্রিফলা জয় কি কি জানি বলে, বিশাল বড় লিস্ট। তার মানে আপনার 20 জনের জন্য কাচ্চি বিরিয়ানি বানাতে গেলে একটা বিশাল বড় লিস্ট ধরে দিবে, সেখানে 30টা পদের আইটেমস দরকার, তার সাথে সাথে আপনার ওজনও দেওয়া আছে। এই যে ফিনিশ প্রোডাক্টটা বানাতে গেলে আপনার যাবতীয় যা জিনিসপত্রগুলো লাগছে সেটার একেবারে ডিটেইল করে 1 2 3 করে করে করে, যেমন আপনাকে এখন একটা পুরা কমপ্লিট লিস্ট বানিয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল রিকুইজিশন প্ল্যানিং। এমআরপি মানে ফিনিশ গুডস এর দিকে তাকিয়ে থেকে আপনি দেখবেন যে এই ফিনিশ গুডসটাকে বানাতে গেলে আপনার উপকরণ কি কি লাগবে। ইট ক্যান বি ফর ফুডস, ইট ক্যান বি ফর এ মোবাইল ফোন, ইট ক্যান বি ফর ইভেন আইকিয়ার চেয়ার বানাতে গেলেও তারা দেখবে এই টেবিলটা বানাতে গেলে পায়া লাগবে 4টা, আপনার স্ক্রু লাগবে 60টা, এইটা লাগবে। সো দ্যাট ইজ অলসো ম্যাটেরিয়াল রিকুইজিশন প্ল্যানিং। এখন আমরা এই ক্ষেত্রেই বলি থার্ড পার্টি লজিস্টিক, ফোর্থ পার্টি আমরা বিভিন্ন মানুষের কাছে দিয়ে দিই, অর্গানাইজেশনের কাছে, তারাই লুক আফটার করার চেষ্টা করবে। আমরা যখন ব্রেকে যাব, ব্রেকে যাওয়ার আসার পর আমি আপনাদের আর মেসেজে একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা আপনারা একটু দেখবেন। তারপরে আমরা এইটা শেষ করে, মানে এই পার্টি লজিস্টিক শেষ করে একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা আপনারা দেখে ব্রেকে যাবেন। তারপরে আমরা এসে এইখানে দেখব যে এখন এই থার্ড পার্টি লজিস্টিকটা আসলে কোন লেভেলে গিয়েছে, ওইটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখন আমরা 1PL 2PL 3PL 4PL টাতে একটু আসি। আমাদের এর মূলত কাজটা হচ্ছে যে আমরা নিজেরা সেই কাজগুলো আর করতে চাই না, সেইটার জন্য আমরা মাল্টিপল পার্টিস গুলোর কাছে অ্যাসাইন করে দিই। এখন যদি আমি একটু দেখার চেষ্টা করি, আমাদের প্রথমের যে পার্টটা আছে 1PL এর কথাটা আমরা একটু চিন্তা করে দেখি। এইখানের মধ্যে থেকে কিবরিয়া, গতবার তো আপনাকে এই মুরগির বানাইছিলাম না, এবার আপনাকেই বানাই। হ্যাঁ, সো কিবরিয়ার কি আছে এখানের মধ্যে থেকে, কিবরিয়া আর অর্পণ দাস এই দুইজনকে আমরা ব্যবসায়ী বানাই দেব। সো কিবরিয়া কি করছে যে ওর দেশের বাড়ি মাদারীপুর, ও ওইখান থেকে আপনার আর মুরগির ফার্ম টার্ম আছে, তো সে নিজেই প্রডিউস করছে, মানে ও তো করছে না, ওর মুরগিরা করছে, সরি। তো সেটাই করছে, করার পর সেই সমস্ত কিছু ডিমগুলো কালেক্ট করে সুন্দর করে ক্লিন টিন করে টরে সে তার বাজারের মধ্যে থেকেই সে দিয়ে আসছে। তার মানে এখানে পার্টি একটাকে ওই ও একাই সমস্ত কিছু আপনার প্রোডাকশন গুলার ম্যানেজ করছে, প্যাকেজিং করছে, করে আবার সে নিজস্ব পরিবহন দিয়ে দিচ্ছে। সো এখানে কয়টা পার্টিকে দেখতে পাচ্ছেন? একটা পার্টিকে দেখতে পাচ্ছেন, সে ইজ ম্যানেজিং এভরিথিং। এখন তখন কি করেছে অর্পণ, চিন্তা করেছে যে ওর তো একটা পরিবহনের মতো আছে, অর্পণ ট্রাভেলস। এখন ও বলতেছে যে কিবরিয়া, তুমি এক কাজ করো, তুমি যে প্রতিদিন যাও তোমার বাজারে, প্রতিদিন যাওয়ার পর তো তোমার যেয়ে আসতে সময় প্রায় 3 বা ধরেন 7 ঘন্টার মতো সময় নষ্ট হয়। এর থেকে তোমার তো এই জন্য প্রোডাকশনের জন্য একটা ঝামেলা হয়ে যায়। আমার তো গাড়ি আছে অর্পণ ট্রাভেলস, তুমি কেন আমাকে এই দায়িত্বটা দাও না? সো তার মানে বলছে তাহলে তুমি কি করবা, তুমি আমাকে শুধু প্যাকেজিং করে ঠরে কার্টনে দিবা, আমি ওইটা গাড়ি করে সুন্দর করে আমি মার্কেটে পৌঁছায় দিয়ে আসবো। তখন তারা দুজন বললো ঠিক আছে। এখন সেই জায়গাতে এখন দেখলো আগে যেটা কিবরিয়া নিজে করত, এখন সে আরেকজনের ট্রান্সপোর্টেশন বা গাড়ি, তার সাথে একটা এগ্রিমেন্ট বা যে কোনো কিছু একটা মৌখিক চুক্তি বা লিখিত চুক্তি করে সে তার সাথে করে ফেললো যে এখন থেকে আমার সকল মুরগির ডিমগুলো প্রতিদিন ধরেন 500 আপনার খাঁচি, যেটাকে বলছেন সেটা করে তুমি বাজারে দিয়ে আসবে বা বরিশাল মার্কেটেই দিয়ে আসবে। তো সেই দায়িত্বতে এখন আরেকজন পার্টি এর সাথে ইনভলভ হলো, যার ট্রান্সপোর্টেশনের ব্যবসা আছে। তার মানে এখানের মধ্যে থেকে এখন আগে ছিল যেটা সিঙ্গেল পারসন ওয়াজ ম্যানেজিং এভরিথিং, এখন সেখানে আরেকজনের ইনক্লুশন হলো, সেটা হচ্ছে 2PL, সেটাকে হচ্ছে অর্পণ। হোয়াট হি ইজ ডুইং, হি ইজ লুকিং আফটার দ্য ট্রান্সপোর্টেশনের এই পার্টটাকে লুক আফটার করছে। এখন এখানে একটু দেখেন আমরা কি বলেছিলাম যে ধরেন এই 3.5 7 ঘন্টার মতো আপনার সময় নষ্ট হয়। এখন অর্পণ কি করেছে, ও চিন্তা করেছে যে আগেরটার মধ্যে থেকে আপনার শুধুই মাত্র 500 ডিমের জন্য ওর গাড়িটা ছিল এবং তার 7 আওয়ার্স এর মতো সময় নষ্ট হতো। এখনো বলেছে যে আমার প্রতিদিন 7 ঘন্টা করে
সপ্তাহে আমার 7 দিন, তার মানে হচ্ছে প্রায় 50 ঘন্টার মতো যাওয়া আসা নষ্ট হয় এক কাজ করি। তো সে আপনার একটা বড় ভ্যান কিনলো, সেখানের মধ্যে থেকে তার ক্যাপাসিটি হচ্ছে 35,000 খাঁচি একসাথে রাখতে পারে, এই গাড়িটা কিনলো। সো কিনে তখন ও বললো যে আচ্ছা ওয়েট, তুমি একটা কাজ করো, তুমি আমাকে 5,000 না দিয়ে, 500 না দিয়ে তুমি এক কাজ করো, তুমি আমাকে এই 35,000ই দাও, আমি একবারে নিয়ে আমি চলে যাব। অর্পণ, সরি, কিবরিয়া কোনোভাবে ম্যানেজ করে দিয়ে তাকে 35,000-এর ডিম দিল, দিয়ে তার ওই 7 ঘন্টা ট্রাভেল করা লাগলো, তার মানে আর 43 ঘন্টার ট্রাভেলটা তার বেঁচে গেল, খুব খুশি। এখন এই যে 7 ঘন্টার ট্রাভেল করে সে নিয়ে গেল 35,000 ডিম, প্রতিদিন ওর মার্কেটে বিক্রি করে কত? প্রতিদিন তার মার্কেটে বিক্রি হয় হচ্ছে আপনার, বা ডিমান্ড হচ্ছে 500 করে। তো সে একেবারে 35,000 নিয়ে গেল ফর 7 days অফ ডিমান্ডের জন্য, প্রতিদিন 500 করে দিচ্ছে। সো ডে 1-এ 500 দিল, তার মানে তার কাছে থাকলো কত? আপনি 30,000। তো আমি এখন 30,000 রাখবো কোথায়? 30,000 রাখার তো আমার তো বাইরেও রাখতে পারছি না। তখন সে কি করলো? সে আরেকটা ওয়্যার হাউসের সাথে চুক্তি করলো। চুক্তি করে বললো যে ভাই, তোমার এখানে আমি ডিমগুলো রাখবো, কারণ ডিম তো বাইরে রাখতে গেলে ডিম তো নষ্ট হয়ে যাবে। সো আমি কি করছি, যে আমি এখন একটা ট্রাভেলিং করে আনছি, 7 ঘন্টা খরচ করে 35,000 ডিম নিয়ে আসছি, নিয়ে এসে তোমার এই কোল্ড স্টোরেজ বা যেটাকেই জায়গা, সেই জায়গার মধ্যে থেকে ওয়্যার হাউসে বা গোডাউন যেটাকেই বলছেন, সেখানে 35,000 ডিম আমি রেখে দিচ্ছি। দিয়ে দিয়ে প্রতিদিন আমি 500 করে 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 আমি বিক্রি করে দিচ্ছি। তার মানে আগে ফাংশনসটা কি ছিল? আগে শুধু ট্রান্সপোর্টেশনের কাজ ছিল। দ্যাট মিনস আমাদের 2PL এ একজন ব্যক্তি প্রোডাকশনের জন্য ইনভলভ ছিল, যেটা কিবরিয়া, অর্পণ আসলো, ট্রান্সপোর্টেশন লুক আফটার করা শুরু করলো। এখন সে কি করছে? ওয়্যার হাউজিং এ করছে। সো দ্যাট মিনস তার অপারেশনসটা কিন্তু আগের থেকে বেড়ে গেল। এখন এইখানে কি করছিল? এই জায়গার মধ্যে থেকে আগে শুধুই মাত্র ট্রান্সপোর্টেশন আনতো, এখন ট্রান্সপোর্টেশন, ওয়্যার হাউজিং, এই মাল্টিপল ফাংশনস গুলো সে করা শুরু করলো। তখন হয়ে গেল, সেটাকে বলছি আমরা 3PL, থার্ড পার্টি লজিস্টিক। দ্যাট মিনস 2-এর অধিক পার্টিগুলো তখন এর মধ্যে থেকে ইনভলভ হওয়া শুরু করলো। এখন আপনি যদি টেক্সট বুকে যান, টেক্সট বুক বা বিভিন্ন আর্টিকেলে যান, এখন দেখবেন মূলত 3PL and 4PL এর মধ্যে বৈশিষ্ট্যগত there is no difference। এই নিয়ে প্রচুর আর্গুমেন্ট চলে যে 3PL and 4PL দুটাই তো একই কাজ করে, কিন্তু ওরা 4PL-টাকে একটু ডিস্টিংগুইশ করছে আইটি গ্লোবালাইজেশন এই জিনিসের জন্য, এই জন্য অনেকে 4PL ইউজ করে। এখন একটু দেখেন, সো এতক্ষণ পর্যন্ত কি হচ্ছিল? কিবরিয়ার আর তার ফার্ম থেকে দেশি মুরগির ডিম দিচ্ছিল, বা ধরেন পোলট্রি যেগুলো দিচ্ছিল, দিয়ে সে 35,000 ডিম একবারে ছেড়ে দিচ্ছে, এবং সেই গাড়ি করে নিয়ে অর্পণ সুন্দর করে তার লোকাল মার্কেট যেটা আছেন, বড় মার্কেটের ওখানে ওয়্যার হাউসে রেখে দিচ্ছে, দিয়ে প্রতিদিন আস্তে আস্তে মার্কেটের ডিমান্ডটা সে ফুলফিল করছে। এখন হঠাৎ দেখা গেল যে দেশি মুরগি ছাড়া এখন সবাই অর্গানিক মুরগির প্রচন্ড চাহিদা হয়ে গেছে, অর্গানিক মুরগির ডিম। বাংলাদেশে তো কেউ অর্গানিকের সার্টিফাই করতে পারে না। এখন সার্টিফাই যেহেতু করতে পারে না, এখন কি করবে? এখনো বলেছে আমি জানি যে আপনার চায়না থেকে এই অর্গানিক ডিম আনা সম্ভব, অথবা মালয়েশিয়া থেকে আনা সম্ভব। এখন তো কারণ আমাদের দেশের মানুষরা একটা সিগনিফিকেন্ট ডিমান্ড এক্সিবিট করছে, তখন ও বলেছে ঠিক আছে, তাহলে তুমি চায়না থেকেও অর্গানিক ডিম আনার ব্যবস্থা করো। এখন চায়না থেকে আপনার অর্গানিক ডিম আনতে গেলে তো আপনার জন্য আবার ফোন করে সাপ্লায়ারের কাছে যাবেন, যে ঝামেলা হবে অনেক কিছু। তো এতটুকু পর্যন্ত এই জায়গায় থেমে যান। এখন একটা উদাহরণ দেই, যারা দেশের বাইরে ট্রাভেল করেছেন, সিমটাকে রোমিং করা যায়। রোমিং যদি না করেন তাহলে কি হবে? ওইখানে যে পুনরায় আরেকটা সিম কিনবেন, ওই সিম কিনে টাকা ভরবেন, ভরে টোরে আবার আসার সময় সিমটা ফেলে দিয়ে আসতে হবে, অথবা রেখে দিয়ে আসতে হবে, নিজের কাছে রাখবেন, ওইটার পরে আর কোনো ইউজ হবে না। বাংলাদেশে কি করেছে? একই সিম, ওই দেশে যাবেন, যে সুন্দর মতো করে আপনার ইউজ করবেন, বিল টিল হবে, আবার বাংলাদেশে আসবেন, বিল টিল আবার আপনাকে তারা একটা ডিটেল বিল দিয়ে দিচ্ছে যে আপনি চায়না থাকা অবস্থায় কত টাকা খরচ করেছেন। এখন তার মানে কি? আপনার কিন্তু চায়নাতে যে নতুন কোনো অপারেটরের কাছ থেকে সিম কেনা লাগলো না,
বাংলাদেশের গ্রামীণ ফোনের সিম দিয়ে আপনি চালাতে পারছেন। এখন আমরা কি বলেছিলাম যে অর্গানিক যে ডিমটা আছে সেটার ডিমান্ড ইজ ভেরি হাই অ্যাট দিস মোমেন্ট, যেটা চায়না থেকে বা মালয়েশিয়া থেকে আপনার আনার সুযোগ আছে। এখন আপনি কি করছেন, চায়নার এক সাপ্লায়ারের সাথে কথা বললেন, সে বলছে ঠিক আছে তুমি লোক পাঠাও, সেই পেমেন্ট করে আমার ফ্যাক্টরি থেকে নিয়ে আসো, নিয়ে এসে তারপরে আপনি আরেকজনকে ফোন করে ভাই আপনি কি এটা করে দিতে পারবেন, সে থেকে আরেকজন, তার মানে আপনার মাল্টিপল পার্টির কাছে রিচ করা লাগলো, যেটা আপনার জন্য প্রচন্ড প্রবলেমেটিক। এখন এর থেকে কি সুবিধা হচ্ছে, এর থেকে আপনি আপনার যে 3PL আছেন, অর্পণের কথা বলছেন, অর্পণকে বলে অর্পণ আমি তো অর্গানিক ডিমও আনতে চাচ্ছি চাই মালয়েশিয়া থেকে, তোমার কি কেউ আছে কিনা, সে বলে আচ্ছা আমি দেখছি। সে তখন লোকাল বিজনেসের সাথে সাথে ওভারসিজ যেটা আছে চায়নার সাপ্লায়ার, চায়নার আর লোকাল ট্রান্সপোর্ট, চায়নার থেকে শিপিং, এই সবগুলোদের সাথেও তার কন্ট্রাক্ট করে ফেলেছে। তার মানে এখন আপনি চায়না থেকে ডিম আনার জন্য ইউ ডু নট হ্যাভ টু ফোন দেম ইন্ডিভিজুয়ালি, আপনি অর্পণকে বলছেন, সেই আপনার ওয়ান ক্লিক সলিউশন, সে বাংলাদেশেরটাও লুক আফটার করছে, অ্যাট দ্য সেম টাইম ওভারসিজেরও করছে। জাস্ট লাইক গ্রামীণ ফোন যেরকম বাংলাদেশের মধ্যেও গ্রামীণ ফোন কি ইউজ করতে পারছেন, বাংলাদেশের বাইরে যেও আপনার খেয়াল করা লাগছে না যে ওইটা আপনার কোন সিম হ্যান তেন, আপনি গ্রামীণ ফোন দিয়ে দেখবেন সব কাজ চালাতে পারছেন। সো 4PL-টাকে বলা হয় যখন এখন গ্লোবালাইজেশন, ওভারসিজ, এই ই কমার্স, বিয়ন্ড বাউন্ডারিজ এগুলো যখন বাড়তে শুরু করেছে, তখন ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ডিমান্ডও বেড়ে গিয়েছে। এখন আমাদের অ্যাজ এ লোকাল সাপ্লায়ার হিসাবে বা লোকাল ম্যানুফ্যাকচারার হিসাবে অথবা রিসেলার হিসাবে আমার প্রতিটা পয়েন্টে পয়েন্টে ভেঙে 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 আনাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি তখন কি করছি, আমি একজনের সাথে কন্ট্যাক্ট করব, সেই আমার সেই সব ফাংশনস করে দেয়। বাংলাদেশে এটার উদাহরণ সবচেয়ে বেস্ট হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ফার্মগুলো। ইভেন্ট ম্যানেজমেন্টের ওরা আপনার ফুড, আপনার ভেন্যু, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার মেকআপ, আপনার শপিং, আর্টিস্ট কে আসবে সেটা, ইভেন আপনার যে গেস্টগুলো যারা আছেন গেস্টের বাসায় কার্ডগুলো পৌঁছানোর দায়িত্ব, আপনার এভরিথিং তারা করে রাখে, ইভেন সিকিউরিটির দায়িত্ব তারা করে রাখে। সো ইউ ডু নট হ্যাভ টু রিচ আউট টু মাল্টিপল পিপল টু মানে ফর ইন্ডিভিজুয়াল জবস, এখন একজনকে করলেই হয়ে যায়। সো 4PL এর কথা যেটাকে বলা হচ্ছে, 3PL 4PL এর মধ্যে আহামরি কোনো পার্থক্য করেন না, শুধুই মাত্র এখন দেখবেন যে DHL কে বলা হয় ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট 3PL, বাট ওই 3PL-ই 4PL এরই কাজই করে ফেলে। সো ওই 3PL আর 4PL এর মধ্যে মূলত আসলে খুব একটা ডিফারেন্স পাবেন না। এটা সবাই বলেছে এটাকে, যেহেতু আইটি গ্লোবালাইজেশন এই জিনিসগুলো প্রচুর ট্রেন্ডিং হচ্ছে, ওই জন্যই তারা এইটাকে একটু ডিনোট করার জন্য বলা হচ্ছে 4PL। আবার কিছু জায়গাতে দেখবেন 5PL-ও আছে, 7PL-ও আছে। 5PL এর সবচাইতে জলজান্ত উদাহরণ হচ্ছে অ্যাপেলকে বলা হয়। অ্যাপেল শুধুই মাত্র স্পেসিফিকেশনস, প্রোডাক্ট ফোনের মধ্যে কি কি থাকবে আর ডিজাইনটা, এই দুইটা ওদের ক্যালিফোর্নিয়া থেকেই ওরা বানায় টানায় রেডি টেডি করে টোরে আপনাকে তার নমিনেটেড সাপ্লায়ার যারা আছেন তার কাছে দেয়, তারা বানাবে, তারা প্যাকেজিং করবে, তারা দে উইল ডু এভরিথিং। আর সে শুধু হেডকোয়ার্টারে বসে প্রোডাক্টের ডিজাইনটা কি হবে আর প্রোডাক্টের ভিতরে কোনটায় কি থাকবে এই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করে। সো আমাদের এই কোর্সের মধ্যে থেকেও দেখব যে আমরা আসলে থার্ড পার্টি লজিস্টিক গুলাকে বা ফোর্থ পার্টি যেটাকেই বলছেন সেগুলাকে আমরা কিভাবে আমরা অ্যাসাইন করতে পারি, কারণ আমাদের সাপ্লাই চেইনের সব কাজ যে আমরা নিজেরা করতে পারবো নট নেসেসারিলি, সামটাইমস ইউ হ্যাভ টু গিভ অ্যাওয়ে আ ফিউ অফ দ্য রেসপন্সিবিলিটিস টু আদার্স। যেরকম আপনারা বাটার ক্ষেত্রে দেখেছেন, কোভিডের সময় বাটা তারা নিজেরা এই যে আপনার স্টোর থেকে আপনার বাসার অনলাইনের অর্ডারগুলো ওরা নিজেরা ম্যানেজ করেনি, ওরা দিয়ে দিয়েছে থার্ড পার্টি যে টাইগার বিডি ছিল তাদের কাছে। সো এরকম অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন, যেরকম ছিল দেখেছেন তো এখনো আছে। পিৎজা হাটের ক্ষেত্রে দেখেছেন না, পিৎজা হাটের রিভিউ চমৎকার বাজে আসছে, যে ওরা যেই থার্ড পার্টিকে দিয়ে দিয়েছে ওদের ফুড ডেলিভারি করার জন্য, সেই থার্ড পার্টির ক্ষেত্রে দেখা গিয়েছে যে ওরা ঠিক মতো ফুডটাকে আপনার মানে প্রিজার্ভ করে না, এই কারণে যখন আপনার বাসায় পৌঁছায় দ্যাট পিৎজা রিমেইনস ভেরি কোল্ড। সো কোল্ড পিৎজা খাওয়া আর না খাওয়ার মধ্যে তো আসলে পার্থক্য খুব একটা আপনারাই তো ভালো করে বুঝবেন। সো সবার রিভিউ জঘন্য অবস্থায় হয়েছে।
বিকজ ওরা থার্ড পার্টির কাছে দিয়ে দিয়েছে কস্ট কমানোর জন্য। সো এই কারণেই দেখা যাচ্ছে তাদের রিভিউ প্রচুর এসেছে। আমরাও এখানে দেখবো যে আসলে থার্ড পার্টি দিতে গেলে আমাদের কি কি জিনিসগুলোকে দেওয়া লাগে এইটাই আপনারা দেখবো। তো আমাদের জাস্ট এই চ্যাপ্টারটা এখানেই শেষ করে দিব আমরা। এই যে এখানে বেসিক বাংলাদেশে কিছু কথাবার্তা আছে, আর লাস্টে হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে থেকে কারা কারা আছে। তো আমাদের চ্যাপ্টার ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টারটা ছিল দ্যাট অ্যাকচুয়ালি ফিনিশেস হিয়ার, যে আমাদের 3PL এর পার্টটাকে নিয়ে কতটুকু 3PL